অনুষ্ঠানটা ভিন্ন এই কারণে প্রতিটি পর্বে আমাদের অনুষ্ঠানে একজন দুজন কিংবা কখনো অনুষ্ঠান ভেদে তিনজনকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা এসে তাদের ভালোবাসার কথাগুলো বলেছেন। কিন্তু আজ আসলে আমাদের বন্ধু সংখ্যা কতজন সেটা আমরা গুণে হয়তো শেষ করতে পারবো না। কতজন মানুষকে নিয়ে আজ আমরা এই আয়োজন সাজাতে যাচ্ছি সেটা আমিও জানি না। অনুষ্ঠান যখন শেষ করব তখন হয়তো গণিতের হিসাবে আমরা জানতে পারবো। তার কারণ হচ্ছে আজ স্টুডিওতে আমাদের কেউ নেই, মানে এই মুহূর্তে আমি পূর্ণতা আর আমাদের টেকনিক্যাল পার্সন ছাড়া কেউ নেই। অতিথি হিসাবে আজ আপনারা সবাই থাকবেন ওপারে, অর্থাৎ মোবাইলের ওপারে, যে কারণে আজ বলা হয়েছে মোবাইলটা ফ্রি আছে তো। আমরা সাধারণত যেটা করে থাকি অনুষ্ঠানের শেষে আমরা অতিথির বিশেষ ঘটনা নিয়ে কিংবা অতিথির ভালোবাসার ঘটনা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আজ কোনো মতামত শুনবো না, আজ কোনো আলোচনা হবে না, আজ শুধু শুনবো ভালোবাসা নিয়ে কে কোন সমস্যায় ভুগছেন। যদি ব্যক্তিগত জীবনে আপনার নিজস্ব ভালোবাসা নিয়ে আপনি কোনো দ্বন্দ্ব কিংবা দ্বিধার ভেতরে থাকেন এবং ভাবছেন যে আসলে কি করব, কি করা উচিত, সেই সুযোগটি আজ ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিতে চাই। গুরু আপনাকে সেই সুযোগটা দিতে চায়। এই কারণে আজকের বৃহস্পতিবারের ভালোবাসার বাংলাদেশের আয়োজনটা একটুখানি ভিন্ন। আজ মোবাইলের ওপার থেকে আপনি আপনার ভালোবাসার কথা আমাদেরকে বলবেন, সংক্ষেপে বলবেন যে কি সমস্যায় আপনি আছেন কিংবা ভালোবাসা নিয়ে কি জানতে চান, আপনার ব্যক্তিগত ভালোবাসা নিয়ে। আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের জীবনে যে পথ আমরা পাড়ি দিয়ে এসেছি সেখান থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি ভালোবাসা নিয়ে, সেই জ্ঞান থেকে আপনাকে বন্ধু হিসাবে ভালোবাসা নিয়ে নির্দিষ্ট সুপথটা আমরা দেখাবো যে কোন পথে গেলে আপনি হয়তো এই বিপদ থেকে অথবা আপনার সমস্যা থেকে অথবা আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেতে পারেন। আমার মনে হয় আমার বন্ধুরা বুঝে গেছেন। অর্থাৎ ভালোবাসা নিয়ে ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে, ব্যক্তিগত যদি কোনো সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে যদি আপনি চান যে গুরু আমাকে একটু আপনি বলুন যে আমি কি করতে পারি, সেই বিষয়টাই আজ আপনারা আমাদের সাথে ফোনে পারবেন। কিভাবে ফোনে কথা বলবেন তার জন্য যেটা করতে হবে খুব সোজা নিয়ম। মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, শুরুতে লিখতে হবে আপনার নাম, শুরুতে আপনার নাম লিখতে হবে। ভুল করে আবার ওজি লিখে বসবেন না, শুরুতে আপনার নামটা লিখতে হবে। নাম লেখার পরে একটি স্পেস দেবেন, তারপর আপনি কোথায় আছেন বর্তমানে সেটা লিখবেন, তারপরে আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আমি আরেকটি বার বলছি, যদি আপনি আপনার ব্যক্তিগত ভালোবাসা নিয়ে কোনো কিছু জানতে চান কিংবা কোনো একটি ঝামেলার ভিতর আছেন, কোনো একটি দ্বিধার ভিতর আছেন, সেখান থেকে চান যে গুরু আপনাকে কিছুটা হলেও একটা পথ দেখাবে যে কোন পথে গেলে আপনি এই বিপদ থেকে অথবা আপনি আপনার এই প্রশ্নের উত্তরটা জানতে পারেন, তার জন্য যা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে আপনার নাম, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন অর্থাৎ আপনি কোথায় আছেন, তারপর মোবাইল নাম্বার রেখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। বাস, তারপর যা হওয়ার হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে কল যাবে। স্টুডিও থেকে আমি আপনাকে ফোন দেবো, আপনার সাথে কথা হবে, শুনবো আপনার কথা, জানাবো আপনার ভালোবাসার কথা পুরো বিশ্ববাসীকে এবং চেষ্টা করব আপনাকে একটি সুন্দর সমাধান দেবার। আমার মনে হয় আমার শ্রোতারা অনেক স্মার্ট, তারা বুঝে গেছেন যে আসলে আজকের আয়োজনটা কি হতে চলছে এবং সেই সাথে গতানুগতিক যে কমেন্টসগুলো থাকে সেগুলো আপনারা করতে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং কেউ যদি আপনার ভালোবাসার মানুষকে কোনো গান উৎসর্গ করতে চান, কোনো গান ডেডিকেট করতে চান, তাহলে অবশ্যই সেই সুযোগটিও আজ বৃহস্পতিবার রাতে ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেব। তার জন্য facebook.com/iloveDhakaFM এখানে ভালোবাসার বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করা হয়েছে সেখানে আপনার প্রতিদিনের যে নিয়মিত মতামত থাকে সেগুলোতে দিতে পারবেন, কিন্তু তার সাথে বিশেষ করে আপনার ভালোবাসার মানুষকে যে গানটি উৎসর্গ করতে চান কিংবা যে গানটি শোনাতে চান সেই গানের নাম এবং শিল্পীর নাম লেখা আমাদের কাছে কমেন্টস করুন। আমরা ধীরে ধীরে আপনার পছন্দের গানগুলো শোনাবো পুরো অনুষ্ঠান জুড়ে। আমার মনে হয় যে শ্রোতারা একদম পরিষ্কার। কি পূর্ণতা? একদম, আমি তো শিওর পরিষ্কার, কারণ অলরেডি আমি অনেক গানেরও রিকোয়েস্ট তুমি পাচ্ছ এবং আমিও আজকে একটা রিকোয়েস্ট করব। তাই? হ্যাঁ, তোমাকে উৎসর্গ করে। কারণ তুমি এত শুরুতেই আমাকে এমন একটা পাম দিলে ওতে খুশি হয়ে আমি তোমাকে একটা গান উৎসর্গ করতে। আচ্ছা, শিওর আমি ওটাকে প্লে করতে চাই। অবশ্যই। আজকের আয়োজনটা বেশ জমজমাট হবে, প্রচুর ভালোবাসাময় আজ অনুষ্ঠানটা ভরে উঠবে এবং সম্পূর্ণ ভালোবাসা নিয়ে আজ ঠিক রাত 2টোয় আমরা আবারও বিদায় নেব এবং হাজির হব আবার নিয়মিত যে আয়োজন বৃহস্পতিবার আগামী পর্বে। বাট আগামী পর্বে আসার আগে এই পর্বটা আগে শেষ করি। আপনাদের কমেন্টসের আশায় আছে, আপনাদের SMS এর আশায় আছে। সো SMS করুন যদি আপনি আপনার ভালোবাসা নিয়ে কোনো সমাধান চান।
শুরুতে আপনার নাম, আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ভুলেও কিন্তু কমেন্টস অর্থাৎ ফেসবুকে কেউ কিন্তু আপনাদের মোবাইল নাম্বারগুলো দেবেন না, তাহলে কিন্তু যা হবার হয়ে যাবে। গুরু কল না দিলেও সারা বিশ্ববাসী আপনাকে কল দেওয়া শুরু করবে। তাই আশা করি নিজস্ব ব্যক্তিগত নাম্বারটি এভাবে ওপেন করবেন না, শুধুমাত্র SMS করুন, যেটা শুধু আমরাই দেখতে পাবো, আর কেউ দেখতে পারবে না। গোপনীয়তা রক্ষা থাকবে এবং আপনিও বেঁচে যাবেন, আমরাও বেঁচে যাব। আর গান যদি শুনতে চান, অন্য ভালোবাসার যে কোনো কথা বলতে চান, ভালোবাসার বাংলাদেশে পোস্ট যেটা দেওয়া আছে facebook.com/iloveDhakaFM, সেখানে খুব দ্রুত আপনার পছন্দের মানুষকে যে গানটি শোনাতে চান লিখে পাঠিয়ে দিন। ভালোবাসার কথা যা বলতে চান পাঠিয়ে দিন। আজ রাত হবে শুধুই ভালোবাসার রাত, শুধুই ভালোবাসার রাত। ওকে গুরু, তাহলে ইতিমধ্যে অনেক গানের রিকোয়েস্ট চলে এসেছে, আমি সেখান থেকে কিছু গান বাছাইও করে নিয়েছি। সেই গানে চলে যাব। আমরা এখন শুনছি, মানে একটি তো আমরা শুনে ফেলেছি, এখন কার গান শুনে ফেলেছি। এখন আমরা শুনবো বাড়িয়ে দাও তোমার হাত। দিলাম তো বাড়িয়ে। আচ্ছা, আমি আজকে আর বেশি কথা না বলি না, আমি আসলে আমি হাত বাড়িয়ে দিয়েছি, পূর্ণতা আমার হাতের দিকে তাকিয়ে আছে। ধরবো না সিনিয়র মানুষ, আমার ধরবো কি ধরবো না, বস মানুষ। বৌদি শুনছেন না? শুনলে সমস্যা না, আমরা ডন মাইন্ড পরিবার। আজকে কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে আজকে সময়টা কিরকম কাটবে। অসম্ভব ভালো একটা সময় কাটানোর অপেক্ষায়। বছর শেষ হতে চলছে, একদম মানে খুব ফেস্টিভ একটা মুডে আমরা আছি। বছর শেষ হতে চলছে, তো যত দুঃখ কষ্ট ছিল সবগুলোকে দূরে সরে দিয়ে আমরা আনন্দ সহকারে বছরটা শেষ করব। আজকে যেটা আমাদের পালা, সেই সুযোগটা আমরা নিতে চাই। তো বাড়িয়ে দাও তোমার হাতের জন্য রিকোয়েস্ট ছিল আলু রহমানের, আমরা এটা শুনবো, ফলোড বাই গানটা কি, সখী ভালোবাসা কারে কয়। ওকে, এই গানটার জন্য রিকোয়েস্ট আছে মোহাম্মদ ফাইয়ান আহমেদের। আরো অনেক গান এভাবেই আসতে থাকবে, গানের রিকোয়েস্ট করতে থাকুন। তার মানে পরপর দুটো গান আমরা অনুরোধের গান শুনবো, ভালোবাসার মানুষকে উৎসর্গ করা গান শুনবো। ঠিক আছে, ফিরে আসছি গান দুটো। সুমাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা সুমাইয়া, আপনার কি মানে ওয়েটিং ওপেন করা আছে মানে মোবাইলে, কারণ কল আসছে মনে হয়। হ্যাঁ আচ্ছা সুমাইয়া, আপনি বলুন ভালোবাসা নিয়ে কি সমস্যা আপনি ভুগছেন, কি বলতে চান আজ? একটু জোরে বলতে হবে সুমাইয়া, জোরে বলতে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা তাহলে বলুন। গানের রিকোয়েস্টের জন্য আপনি ফোন দিয়েছেন? আচ্ছা, এটা তো আসলে মহা অপরাধ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি গান শুনতে চাচ্ছেন? কোন গানটি? শীতল বাতাসে ভেবেছি তোমায়। গানটি শীতল বাতাসে ভেবেছি তোমায়। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব গানটি খুঁজে পাবার পর আপনার মনের ইচ্ছাটা পূরণ করা। ঠিক আছে, ভালো থাকবেন সুমাইয়া, কারণ আমরা আসলে টেলিফোনে তাদের সাথে কথা বলবো যারা শুধুমাত্র ভালোবাসা নিয়ে কোনো সমাধান চায়। আমি আরেকটিবার পরিষ্কার করে বলছি, এই মুহূর্তে অনেকে আমাদের সাথে স্টুডিও থেকে চাইবেন যে আমরা তাদেরকে ফোন দিই, কিন্তু ফোনটি আমরা তাদেরকেই দেব যারা শুধুমাত্র ভালোবাসা নিয়ে, নিজস্ব ব্যক্তিগত কোনো ভালোবাসা নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, কিংবা হতে পারে না যে আমরা অনেক সময় দ্বিধায় থাকি যে আসলে কি করব, কি করা উচিত, সেই সিদ্ধান্তটা নিতে পারছে না। সেই সিদ্ধান্তটা আপনাকে সহযোগিতা করার জন্য আজ আমাদের আয়োজন। অর্থাৎ আমাদেরকে অনেকেই ফোন নম্বর লিখে পাঠাচ্ছেন, আমরা তো আসলে বুঝে উঠতে পারছি না যে কে গান শোনার জন্য অনুরোধ করছে আর কে ভালোবাসা কথা বলার জন্য অনুরোধ করছে। বাট আমরা চাইবো তাদের সাথে আমরা কথা বলবো যারা ভালোবাসা নিয়ে আসলে কথা বলতে চায়। আচ্ছা, এই ফাঁকে আমরা কিছু কমেন্টস পড়ি। হ্যাঁ, কমেন্ট করেছেন আমাদেরকে মির্জা আহমেদ বদরুল আছেন সাথে, উনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে শুনছেন। লিখেছেন উনি লিখেছেন যে আমি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, আমি প্রায় 1 বছর থেকে আপনাদের আয়োজন শুনি। গুরু, আমি খুব প্রবলেমে আছি। কি প্রবলেম? সেটার জন্য তো ফোন নাম্বার পাঠাতে হবে। ফোন নাম্বার পাঠাতে হবে, নিয়মটি বলে দিই। শুরুতে আপনার নাম লিখতে হবে, অবশ্যই নাম লেখার পর আপনার জায়গাটি, আপনি কোথায় আছেন, তারপরে আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বার। এসএমএসটি আমাদের কাছে চলে আসবে, বাস তারপর স্টুডিও থেকে আমরা আপনাকে কল দেবো, শুনবো আপনি কি সমস্যায় আছেন, চেষ্টা করবো সেই সমস্যার সমাধানের। পিকে শিব্বির লিখেছেন, খুলনা থেকে শুনছেন। শিব্বির আহমেদ, কথায় আছে সবার জীবনে প্রেম আসে, আমার 24 বছর বয়সে প্রেম এলো না। গুরুর কাছে প্রশ্ন, আমার কি প্রেম আসবে বুড়া বয়সে? 24-এ আসেনি, 48-এ আসতে পারে। সেটাই, প্রেমের আবার বয়স, প্রেমের তো আসলে কোনো বয়স নেই। সেটাই শুধু বুঝতে হবে। এখন আবার এমনও হতে পারে প্রেম এসেওছে,
আপনাকে গুঁতোও দিয়েছে কিন্তু আপনি টের পাননি, চলে গেছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আসলে কি হবে, আসলে প্রেম কখনো বলে আসে না যে ভাই 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 এই যে আমি প্রেম আমাকে নেন, আমাকে নেন, সেটা না। আপনাকে একটু বুঝতে হবে, বোঝার পর অনুভব করতে হবে, এবং সেই অনুভবের জন্য না একটা পরিষ্কার মন থাকতে হবে। সবচেয়ে বড় জরুরি যেটা, পরিষ্কার মন যদি না থাকে আপনি আসলে কিছুই অনুভব করতে পারবেন না। আচ্ছা, আর তানভীর লিখেছেন, পূর্ণতা আপু আজকে আমার আম্মুর সাথে একটু ঝগড়া হয়েছে, আমি আমার আম্মুকে একটা গান ডেডিকেট করতে চাই, সেই তুমি কেন আলোচনা হলে। ওকে শিওর আর তানভীর, আমি এটা প্লে করে দেব। আর রাকিব হাসান আছেন, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আরিফুর রহমান আকাশ, তারপরে আছেন আমাদের সাথে মোহাম্মদ রেজাউল ইসলাম, মিমি সরকার। আচ্ছা, আমরা কি কলে কাউকে পেয়েছি? আমার মনে হয় যে একটা সমস্যা পেয়েছি। আচ্ছা, সমস্যা। সাকিব খান আছেন আশুলিয়া থেকে আমাদের সাথে। আশুলিয়া থেকে। হ্যালো সাকিব, কেমন আছেন? জি গুরু, ভালো আছেন? আমি ভালো আছি সাকিব, আপনাদের সাথে কথা বলতে পেরে আরো ভালো লাগছে। সাকিব, ঝটপট করে বলে ফেলুন, কি প্রেম রোগে আপনি ভুগছেন? জি, আমার একটা প্রবলেম। বলুন। আমি এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তো আমার একসাথে 5টা মেয়ে অফার করছে। একসাথে 5টা অফার করেছে? আচ্ছা, মানে এটা তো পঞ্চ পাণ্ডবের গল্প আমি জানতাম। হ্যাঁ, মানে ওরকম কিছু হতে যাচ্ছে কি? জি জি, 5টা মেয়ে অফার করছে, তো এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আর দুজনকে বাছাই করুন, তাহলে একদম হচ্ছে সপ্তাহে 7 দিন কোর্স কমপ্লিট। না গুরু, আমি মানে রিলেশনের ভিতরে এখন যেতে চাই না, এই জন্য যে আমি একবার অনেক ডিপ্রেশন। আচ্ছা, আপনি কোন ভার্সিটিতে ভর্তি হয়েছেন বলতে পারবেন কি, যদি আপত্তি না থাকে? জি জি। কোথায় ভর্তি হয়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে? আমি মোহাম্মদপুরে ভর্তি হয়েছেন। আচ্ছা, সেখানে আপনার ডিপার্টমেন্টেরই কি 5 জন আপনাকে অফার করেছে? না, আমার ডিপার্টমেন্টের না, বাইরের ডিপার্টমেন্ট আছে, সায়েন্সে আছে, কমার্সও আছে, আবার আচ্ছা, মিলঝিল করে মানে সকল শাখাতেই আপনাকে মানে নির্বাচন করেছে, মানবিক, ব্যবসায়িক এবং বিজ্ঞান, 3 জায়গা থেকেই আপনাকে নির্বাচন করেছে। আচ্ছা, বিষয়টি হচ্ছে আপনার বয়স কত? আপনার বয়স কত সাকিব, আপনার বয়স কত? আমার বয়স গুরু, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আচ্ছা, 19-20 হবে এরকম। আচ্ছা, আপনি কি 5 জনের ভেতর কাউকে পছন্দ করেছেন, ভালো লেগেছে? সাকিব, জি শুনতেছি গুরু, বলেন। আপনার কি 5 জনের ভেতরে কাউকে ভালো লেগেছে? হ্যালো, আপনার কি 5 জনের ভেতরে কাউকে ভালো লেগেছে? হ্যালো সাকিব, আপনার মোবাইলে সমস্যা হচ্ছে হয়তো। হ্যালো, শোনা যায় না। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, সাকিব, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমার মনে হয় না, না। সমস্যা হচ্ছে। অদ্ভুত একটি প্রশ্ন ছিল, এবং আমি শুধু এতটুকু বলতে চাই সাকিব, যদি আপনার কাউকে ভালো না লাগে, বিষয়টা তো আসলে আমরা হেসেছি আপনার কথা শুনে, কিন্তু বিষয়টা আসলে মজার বিষয় না। প্রেমটা আসলে মজার না, আমরা প্রেমকে মজা বানিয়ে ফেলেছি, কিন্তু প্রেমটা আসলে মজার বিষয় না। প্রেম ভালোবাসা হচ্ছে অনুভবের বিষয়। 5 জনের একজনকে যদি ভালো না লাগে, 50 জনের একজনকে যদি ভালো না লাগে, সেখানে আসলে ভালোবাসার কোনো স্থান নেই। তা আপনি লেখাপড়া করতে ভর্তি হয়েছেন, কেবল ভার্সিটিতে ভর্তি হয়েছে, আগে জীবনটাকে দেখুন, লেখাপড়াটা একটু সুন্দর করে চালিয়ে যান, তারপর ঠিক সময় মতো আপনি বুঝে যাবেন কোন মেয়েটিকে আপনার ভালোবাসা উচিত, কিংবা কোন মেয়েটি আপনার জন্য, কোন ভালোবাসাটি আপনার জন্য। আমার মনে হয় যে সাকিব, আপনি আমার উত্তর জানতে পেরেছেন। গুরু, আমার মনে হয় অনেক গানের রিকোয়েস্ট আছে, আমরা একটা গানে চলে যাই। আমরা গানে যাই, এবং সেই সাথে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের একটু পরিষ্কার করতে হবে, কারণ আজ প্রচুর কল আসবে, কিংবা প্রচুর কলের জন্য বন্ধুরা অপেক্ষা করবে, কমেন্টস আসছে। আরেকটি কথা বলে রাখি, এত কিছুর আয়োজনের ফাঁকে আজকে আয়োজন কিন্তু অনেক। এক হচ্ছে বন্ধুরা তাদের ভালোবাসা মানুষকে নিয়ে গান উৎসর্গ করবে, দ্বিতীয়ত তাদের ভালোবাসা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেটা স্টুডিও থেকে আমরা তাদের সাথে ফোন দিয়ে আলোচনা করব। আরেকটি যে মহা আয়োজন, সেটি হচ্ছে প্রতিদিনের যে আয়োজন থাকে বৃহস্পতিবারের, মানে প্রতি বৃহস্পতিবারের স্টুডিওতে আসার আয়োজন। যদি আপনি স্টুডিওতে এসে সরাসরি স্টুডিওতে বসে গুরুর সামনে আপনার ভালোবাসার কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমি আমন্ত্রণ জানাই। তার জন্য যে কাজটি করতে হবে, যদি আপনার ভালোবাসাটা সফল থাকে, অর্থাৎ আপনি যদি ভালোবেসে ভালো থাকেন, সুখে থাকেন, তাহলে অবশ্যই লিখতে হবে OG। এখানে লিখতে হবে OG, স্পেস দিয়ে হ্যাপি, HAPPY, হ্যাপি, দেন স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। এবং যদি কোনো কারণে আপনি ভালোবেসে কষ্টে থাকেন, তাহলে আপনাকে লিখতে হবে OG, স্পেস দিয়ে স্যাড, SAD, দেন স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাতে হবে 16260। একটা কথা বলে রাখি, আগামী
যে পর্বটি হতে যাবে সেটি কিন্তু এই বছরের শেষ, কি পূর্ণতা, এই বছরের শেষ পর্ব। তো আমি এতটুকু আশা করছি যেই মানুষটি মানে আমাদের আগামী পর্বে তার ভালোবাসার গল্প বলতে আসবেন, হতে পারে সেটা সুখের, হতে পারে সেটা কষ্টের, তিনি কিন্তু একদিক থেকে লাকি, কারণ বছরের প্রথম বৃহস্পতিবার এবং বছরের শেষ বৃহস্পতিবার কিন্তু একটু আসলেই ব্যতিক্রমী। মানে আমাদের যে ডায়েরি থাকে সেই ডায়েরির পাতাতেও কিন্তু লেখা থাকবে যে বছরের প্রথমে কে এসেছিল এবং বছরের শেষে কে এসেছিল। হতে পারে আপনি সে ভাগ্যবান অথবা ভাগ্যবতী। অবশ্যই আপনি এসএমএস করুন যদি আপনি সরাসরি স্টুডিওতে এসে, ঢাকাতে এসে আপনি আপনার ভালোবাসার কথা বলতে চান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এসএমএস করতে পারেন। নিয়মটি হচ্ছে ওজি স্পেস হ্যাপি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাতে হবে 16260 এই নাম্বার, অথবা ওজি স্পেস স্যাড দেন স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। ফিরে আসছি চমৎকার কিছু গান শুনে, তারপরে আপনাদের মতামত এবং আপনাদের সাথে ফোনে কথা হবে, শুনবো আপনাদের ভালোবাসা নিয়ে নানা সমস্যার কথা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। বাংলাদেশ The original Guru is back. আবারও অফুরন্ত ভালোবাসা নিয়ে নতুন একটি ঘন্টাকে সাথী করে বৃহস্পতিবারের মহা আয়োজনের এক ভিন্ন আয়োজন নিয়ে হাজির হয়ে আছি আমি, আপনাদের ভালোবাসার বন্ধু, ভালোবাসার গুরু, রাজগুরু রাজীব সরকার। আমার সাথে উপস্থিত আছে আমার আরেক বন্ধু পূর্ণতা এবং আরেক বন্ধু বারই, এবং সকল বন্ধুরা ওপার থেকে শুনছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, ভালোবাসার ছড়াছড়ি আছে চারিদিকে। বলেছি আজ বৃহস্পতিবারটা একটু ভিন্নভাবে আপনাদের সামনে সাজিয়ে তোলার চেষ্টা করেছি, যেখানে শুধু ভালোবাসার কথা হবে, ভালোবাসার গান হবে, ভালোবাসার শব্দ হবে। ঠিক একইভাবে আমরা স্টুডিও থেকে এখন আরেকজন বন্ধুকে কথা দেবো, শুনবো তার ভালোবাসা নিয়ে আসলে কোন সমস্যায় তিনি ভুগছেন। আমরা কথা বলছি সেলিমের সাথে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম কেমন আছেন? ভালো আছি আমি। আচ্ছা সেলিম বলুন, আপনি কি সমস্যায় আছেন ভালোবাসা নিয়ে? আমি রিসেন্টলি 3 মাস হচ্ছে রিলেশন করে একটা বিয়ে করছি। 3 মাসে রিলেশন করে, মানে কত মাস সম্পর্ক ছিল? এটা সম্পর্ক ছিল প্রায় 3 বছর। 3 বছর সম্পর্ক থাকার পর 3 মাস বিয়ে করেছেন। আচ্ছা তারপর এখন মানে বিয়ে করার পর অনেকটা সমস্যার মধ্যে আছি আর কি। কি সমস্যায়? প্রায় ঝগড়াঝাটি হয়েই থাকে। আচ্ছা আপনাদের বিয়েটা কি পরিবার মেনে নিয়েছিল, মানে আপনার পরিবার, আপনার বউয়ের পরিবার? ঝগড়াঝাটি হচ্ছে প্রায় 3 মাসেই? 3 মাসের মাথাতেই ঝগড়াঝাটি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। আপনার স্ত্রীর বয়স? ওর বয়স 18 বছর হতে 2 মাস বাকি আছে আর কি। আচ্ছা 18 বছর হতে 2 মাস। কি নিয়ে ঝগড়া হয়, বিষয়গুলো কি থাকে? ঝগড়াটা হচ্ছে মানে ও আমার এমনি সন্দেহ করে, আমার কারোর সাথে কথা বলতে দেয় না। আমার ফোনে যদি জিপি থেকে এসএমএস আসে ও দেখে যে এসএমএসটা কিসের। আচ্ছা তারপর আর কি নিয়ে হয়? ফোন নিয়ে হলো, তারপর আর কি? তারপরে আমি যদি এমনিতেই কোনো একটা মেয়ের সাথে এমনি কথা বলি তো ও রাগ করে। আমার বান্ধবীদের সাথে কথা বললে ও রাগ করে। আচ্ছা তারপর? এগুলো নিয়ে ঝগড়াঝাটি, রান্না বাড়া, এগুলো নিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা তার মানে আপনার যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হচ্ছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মেয়ে বান্ধবীদের সাথে কথা বলা এবং ফোন আসা, এই তো? আচ্ছা এখন আপনি 3 মাস বিয়ে করেছেন। প্রথম যে প্রবলেম, মানে আমার কাছে যেটা মনে হয়, আমার জ্ঞান থেকে কিংবা অভিজ্ঞতা থেকে, আপনাদের এই টুকটাক ঝগড়ার অন্যতম কারণ হচ্ছে, আমি একটা কথা বলি প্রায়, যে বিয়ের কিন্তু একটা বয়স আছে। মানে আপনার 23 বছর বয়স, কিছু মনে করবেন না, মানে বিয়ে করে পুরো বিষয়টাকে মেইনটেইন করার মতো পুরোপুরি মানসিক শক্তি এবং পরিপক্কতা 23 বছর বয়সে খুব একটা আসার কথা না। অনেকের চলে আসে, খুব একটা আসার কথা না। আমরা সাধারণভাবে ধরে থাকি যে একটা ছেলে 27-28 বছরে যাওয়ার পর সে ম্যাচিউর হয় এবং সে বোঝে যে সংসার কাকে বলে, জীবন কাকে বলে। তো আপনি তো আসলে অনেক কম বয়সে বিয়ে করে ফেলেছেন একদিক থেকে। আপনার স্ত্রীর বয়স? আসলে আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। আচ্ছা যেটাই হোক, মানে আপনি বিয়ে করেছেন, বিয়ে করছি। আচ্ছা আপনার স্ত্রীর বয়স আরো কম। তো প্রথম বাধাটা হচ্ছে যে দুজনের বয়সটাই কম, যে কারণে দুজন এখনো
অনেকটাই কৈশোর জীবনযাপন করছেন, মানে প্রাপ্তবয়স্কর যে একটা অনুভূতি থাকে, একটা জ্ঞান বুদ্ধি থাকে, সেটা এখনো পুরোপুরি আপনাদের হয়ে ওঠেনি, কিছুদিন গেলেই চলে আসবে। এই ক্ষেত্রে যে বিষয়টা করণীয়, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার স্ত্রী সন্দেহ করছে যে আপনাকে কেউ ফোন দেয়, তো মেয়ে বান্ধবীদের সাথে কথা বলাটা বন্ধ করে দিন আপাতত। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যাদের ফোন আসলে আপনার স্ত্রী সন্দেহ করছে, সেই ফোনগুলো আসার আগেই আপনি আপনার স্ত্রীকে দেখান যে তুমি একটু ওয়েট করো, তোমার কষ্ট করে আসতে হবে না, আমিই ফোন নিয়ে তোমার কাছে আসছি, এই যে দেখো এই নাম্বার থেকে কল আসছে তুমি। আচ্ছা, তারপরে সন্দেহ কর। আমার সব ফ্রেন্ডকে চেনে, ওর সাথে মানে সব। বিষয়টা হচ্ছে কি, আমি বলি, বিষয়টা হচ্ছে কি, আপনার স্ত্রী আপনাকে প্রচন্ড ভালোবাসে এবং যেহেতু মাত্র বিয়ে হয়েছে 3 মাস, মানে এখনো বলা যেতে পারে আপনার নববধূ, নবদম্পতি, একবারেই নবদম্পতি, মাত্র 3 মাস, তো খুব স্বাভাবিক 3 মাসে আপনার স্ত্রী ভাবতেই পারে যে আমার স্বামী কি কারোর সাথে কথা বলছে আবার, মানে এটা হচ্ছে কি প্রেমেরই একটা বহিঃপ্রকাশ। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই বহিঃপ্রকাশটা যদি রোগে পরিণত হয়ে যায়, এই সন্দেহটা যদি রোগে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু এই সুন্দর সোনার সংসারটা ক্ষয় হতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই এখান থেকে আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে, এখান থেকে আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে। খুব সুন্দর করে, যেহেতু তার বয়স 18, আপনি অনেক কিছু বললে সে বুঝে উঠবে না, ঠিক আছে? এটা কিন্তু ভাববেন না আপনি যা বলবেন সে সব বুঝবে। খুব সুন্দর করে তাকে বোঝাতে হবে যে দেখো আমার এই বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবের সাথে আমার এই সম্পর্ক, এবং চেষ্টা করেন আপনার যে বন্ধুরা আছে, বন্ধু কিংবা বান্ধবী যারাই আছে, তাদের সাথে আপনার স্ত্রীর একটা গেট টুগেদার করে দেওয়ার, একটু মেলামেশা করে দেওয়ার। আমার সাথেই তো ওদের মানে আচ্ছা, ঠিক আছে, এটা যে বললাম যে হতে পারে অনেকের মনের ভিতর অনেক রকমের সন্দেহ থাকে, এটা আপনাকে দূর করতে হবে। এখন যেই বিষয়গুলো আছে অপছন্দ করে, সেই বিষয়গুলো থেকে আপনি আপাতত দূরে থাকেন। আপাতত 3 মাস আপনি কোনো মেয়ে বান্ধবীর ফোন ধরারই দরকার নেই। আপাতত আপনি ভালো কিছু করার জন্য অনেককে স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু সংসারটা আসলে টিকে থাকে কিন্তু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের মাধ্যমে। বুঝতে পেরেছেন? আমি তো করতেছি, কিন্তু ও তো আমার মানে আচ্ছা, এখন আমি একটা কথা বলি, আমি আপনাকে যেটাই বলছি সেটাই কিন্তু আপনি বলছেন আমি করছি, কিন্তু এখানে কিন্তু একটা ভাঙনের সুর শোনা যায়। এই সুরটা কিন্তু ভালো না। মাত্র 3 মাস বয়সে আপনি মানে বিয়ের বয়সে আপনি বারবারই বলছেন যে আমি তো এটা করছি, ও এটা করছে না। এই যে একটা কমপ্লেইন, একটা অভিযোগের যে মনোভাব, এই মনোভাবটা দূর করতে হবে। আপনি এই অভ্যাসটা চালু করুন যে হ্যাঁ গুরু আমিও করছি, আচ্ছা আমি মানে ধৈর্য ধরতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে, এই মনোভাবটা থাকতে হবে। একটি বিষয় মনে রাখবেন, সমস্যা প্রত্যেকটি সম্পর্কেই আছে, প্রত্যেকটি পরিবারেই আছে, কিন্তু নির্ভর করে সমস্যাটাকে সমাধান কিভাবে করা যায়। আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের খুবই ক্রমাগত এবং একটি খুবই কমন বিষয় থাকে, আমরা শুধু কমপ্লেইন করি। ওই ছোটকালে স্কুলে পড়তাম যে স্যার ও না আমাকে বেঞ্চে খোঁচা দিয়েছে, স্যার ও আমাকে স্কেল দিয়ে একটা বাড়ি দিয়েছে, কলম দিয়ে খোঁচা দিয়েছে। এই যে কমপ্লেইন করতে আমাদের অভ্যাসটা হয়ে গেছে। সব কিছুর ভেতরেই আমরা সমস্যা খুঁজি এবং কমপ্লেইন করি। আমার বিষয় হচ্ছে আপনার জীবনে যেমন সমস্যা আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। মাত্র 3 মাস বয়সে এতটা ফেড আপ হলে চলবে না, মাত্র 3 মাস বিয়ের বয়সে এতটা বিরক্ত হলে চলবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। মাত্র 3 মাস, 3 বছর কিন্তু না। যেহেতু সে আপনার স্ত্রী, তার সাথে বন্ধু হয়ে মেশেন, তাকে বোঝান যে দেখো আমার এই বন্ধুগুলো ছিল, তোমার সাথে আমার প্রেম যেমন আছে, আমার বন্ধুত্বেরও কিন্তু এই সম্পর্কগুলো আছে। ঠিক আছে, তুমি পছন্দ করছো না, কি করলে তুমি পছন্দ করবে? আমি যদি সম্পর্কগুলো নষ্ট করি, তাহলে কিন্তু একটা সময় শুধু তুমি আমার জীবনে থাকবা, আর কিন্তু মানে একটা ঝামেলা হবে। সুন্দর করে বোঝাতে হবে, বোঝালে অবশ্যই সে বুঝবে। আপনার স্ত্রী আছে এখন আশপাশে? দেন ঘুম থেকে ওঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা কেমন আছেন? আপনার নাম আমি জানি, আপনার নাম আশা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি কি করে আপনার নাম জানলাম বলেন? আমি না জাদু জানি, এই কারণে জেনেছি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার স্বামী সেলিম আপনার নাম দিয়ে SMS করেছে। তা আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম সেলিম, আপনি নাম দিয়েছেন আশা কেন, মানে আপনি তো ছেলে মানুষ, কেন মেয়ে মানুষের নাম ব্যবহার করেছেন? সে তখন উত্তর দিয়েছে আশা আমার স্ত্রী। তার মানে বুঝতে হবে সেলিম আপনাকে কতটা ভালোবাসে, যে কারণে আপনার নাম সে ধারণ করছে এবং সেই নাম দিয়ে SMS করেছে। আচ্ছা, সেলিম যে বিষয়টি বলছে যে আপনি সেলিমকে সন্দেহ করেন, আপনাদের বিয়ের বয়স মাত্র 3 মাস, প্রেম করেছেন 3 বছর, সেলিমের মোবাইলে SMS আসলো এবং কোনো অপারেটর থেকে কল আসলো, আপনি তাকে সন্দেহ করেন, সে আপনাকে অনেক বোঝায় কিন্তু আপনি বুঝেন না। এখন আপনি বল। কারণ ওই আমাকে SMS আসলেও দেখায় না, কাউকে SMS করলেও দেখায় না। আর অনেক বাড়ির আশেপাশে যেগুলো মেয়ে আছে
কিংবা বাসার যারা আছে সবার সাথে কথা বলে। আপনার বাড়ি কি খুলনা? আপনার বাড়ি কি খুলনা আশা? হ্যাঁ, আপনার বাড়ি কি খুলনা? না আমার বাসা তো বগুড়াতে। বগুড়াতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আপনার মানে আপনার এই কথার টানের সাথে না আমি এরকম মিল পেয়েছিলাম যে আমার একজন পরিচিত আছে, ওর কণ্ঠটা এরকম একটু এরকম, এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা এখন বিষয় হচ্ছে ও আপনার কাছে গোপন করে? হ্যাঁ সবকিছুই, মানে কারোর সাথে কথা বললে আমি যদি বলি যে ওটা আমার পছন্দ না, এটা শোনেই না, একবার বেশি কথা। আচ্ছা কথা বললে আপনার কি মনে হয়, মানে কথা বললে সমস্যাটা কি? কথা তো বলতেই পারে, আমাদেরও তো বান্ধবী আছে, আমরাও কথা বলি। মানে বান্ধবী না তো, এমনিতেই হয়তো বাড়ি ভাড়া দিয়া হয়তো কোনো মেয়ে আছে কিংবা আশেপাশে। মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার স্বামীর মেয়েদের সাথে কথা বলার একটা প্রবণতা আছে? ওইরকম আছে, ওই রকমই কিছু একটা আছে। আচ্ছা এখন এটাকে কিভাবে সমাধান করা যায় আশা? সেটা তো আমি জানি না, ওই সে বলছে যে অন্য কোনো কারণে ঝগড়া হয় না, আর ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আচ্ছা কিন্তু এই একটা কারণেই ঝগড়া। আচ্ছা এখন সেলিমকে একটু দেন, সেলিমকে দেন। আপনি লাউড স্পিকার ওপেন করেন মোবাইলে। হ্যাঁ সেলিম, মোবাইলে লাউড স্পিকার ওপেন করেন। ওপেন করা আছে। আচ্ছা বিষয়টি হচ্ছে আপনি বলছেন আপনি বলেন, আশা বলছে আপনি বলেন না, আমি কারটা বিশ্বাস করব? কোনটা? এই যে মানে আপনি যে দেখান, আশা বলছে যে না আপনি দেখান না। অবশ্যই এসএমএস দেখাই, আমি তোমাকে এসএমএস দেখাই না? না আপনি আমাকে এসএমএস দেখান। কি আশা আমি কারটা বিশ্বাস করব? আমার তাই বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলতেছি না, ওই মিথ্যা কথা বলতেছে। সেলিম হ্যাঁ মান সম্মান কিন্তু আর থাকবে না। ওইটা না নেক্সট টাইম এরকম না করে। সেলিম আপনি সবার সামনে প্রতিজ্ঞা করেন, আমি করেছে কি করি না আমি জানি না, আজকে গুরুর সামনে ভালোবাসার বাংলাদেশে প্রতিজ্ঞা করছি, এখন থেকে যত এসএমএস আসবে সবার আগে আমি তোমাকে দিয়ে চেক করাবো। বলেন লাইনটা বলেন, হ্যাঁ বললে তো হবে না, লাইনটা বলেন। আপনি এখন থেকে আপনার স্ত্রীর কাছে স্বচ্ছ থাকার চেষ্টা করেন সেলিম। সবচেয়ে বড় বিষয়টা কি আপনি আমার কাছে প্রতিজ্ঞা করলেন কিংবা সারা বিশ্ববাসীর কাছে প্রতিজ্ঞা করলেন তাতে কিছু যায় আসবে না, কারণ সংসারটা আপনি এবং আশা করবে। সো আপনার সবার আগে প্রয়োজনীয়তা হচ্ছে আশার বিশ্বাস অর্জন করা, এবং আশারও সবচেয়ে আগে হচ্ছে স্বামীর বিশ্বাস অর্জন করা। সো আপনারা নিজেরা নিজেদেরকে যদি বিশ্বাস না করেন, নিজেরা যদি নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ না থাকেন, আর সবার কাছে প্রতিজ্ঞা করে আসলে কোনো লাভ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? সেলিম 3 বছর ভালোবেসে বিয়ে করেছেন, নিঃসন্দেহে বিয়ে করতে যে অনেক ঝামেলাও হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে আশা যে জিনিসটা পছন্দ করছে না, কিংবা কালকে হতে পারে আশা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কালকে এমন হতে পারে যে সেলিমের কোনো একটা বিষয় আপনার পছন্দ হচ্ছে না, আপনার কোনো একটা বিষয় সেলিমের পছন্দ হচ্ছে না। এতে হবে কি, আপনাদের বিয়ের সময় যে মানুষগুলো বিভিন্ন কথা বলেছে যে আলটিমেটলি তোমরা তো সুখে থাকবা না, তোমরা সংসার করতে পারবা না, কিংবা তো বলেছিলাম যে এই ছেলেকে পছন্দ করো না, এই মেয়েকে পছন্দ করো না, এই মানুষগুলো আপনাদের নিয়ে হাততালি দেবে যে দেখেছো তোমাদের বলেছিলাম। সো আপনারা ভালোবেসে বিয়ে করেছেন, এটা জয়টা না এত সহজে না, মানে কোনো সম্পর্ক করাটা খুব সোজা, টিকিয়ে রাখাটা খুব কঠিন। তাই যা আছে সবকিছুকে আমি বলি, যা আছে সবকিছুকে ধুয়ে মুছে খুব অল্প সময় বিয়ে করেছেন, এনজয় করুন, নিজেদের বিশ্বাস অর্জন করুন, এবং হচ্ছে দুজন দুজনকে একদম ভালোবাসতে থাকুন, আর কিচ্ছু না, জাস্ট ভালোবাসতে থাকুন। একটা রিকোয়েস্ট আছে। বলুন বলুন। ওকে একটু প্রতিজ্ঞা করাবেন, মানে আমি কোনো কিছু বললে একটু যদি বাইরে যাই ও ঘরের দরজা লাগিয়ে দিয়ে একা একা বসে থাকে, এটা যেন ও না করে। আশা ঘরের দরজা লাগিয়ে কেন একা একা বসে থাকেন? আমি কিছু জানি না, বুঝি না। আশা মানে আমার খুব ভয় লাগে, আমার খুব কষ্ট। আশা হ্যাঁ বলেন। আপনি তো আমাকে নিরাশা করছেন। না মানে আমি ওইরকম করব না, আমি প্রতিজ্ঞা করতেছি। কিন্তু সত্যি? ওর ঝগড়া 3 সত্যি 3 সত্যি আশা? হ্যাঁ বলুন 3 সত্যি আমি প্রতিজ্ঞা করছি আর ঘরের দরজা বন্ধ করব না, প্রতিজ্ঞা করতেছি, মানে মেইন গেট ছাড়া আর অন্য কোনো দরজা বন্ধ করব না। লাস্টে দেখা গেল যে বলেন গুরু আমি তো প্রতিজ্ঞা করেছি আমার সদর দরজাও বন্ধ করিনি। আচ্ছা যেটা হচ্ছে যে আচ্ছা এই বিষয়টা কিন্তু খুব বাজে আশা। আমি বলি আমার এরকম একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মানে কথা আমি জানি আমার এক বন্ধুর জীবনে। দয়া করে কখনো রাগ হোক অভিযোগ হোক ঘরের দরজা বন্ধ করে এমন কোনো কাজ করবেন না যে পুরো পরিবারের নাভিশ্বাস উঠে পড়ে। দয়া করে, এটা খুব বাজে অভ্যাস। এটা অনেক মেয়েদের, বিশেষ করে মেয়েদের এটা স্বভাবটা আছে, কিছু হলেই দরজা খিল দিয়ে নয় কান্না করবে অথবা কিছু করবে। তা আমার বিষয় হচ্ছে কান্না করেন, ঘরের দরজা বন্ধ করে করেন, জানি আমরা দেখি যে আপনি কাঁদছেন। কারণ দরজা বন্ধ করে আপনি কোনো একটা দুর্ঘটনা ঘটালে ওটা কিন্তু আসলে কি হিতে বিপরীত হবে এটা কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না। ঠিক আছে, এখন থেকে আর বন্ধ করবেন দরজা?
না বন্ধ আচ্ছা করবো না, কিন্তু ও বলে দেন ওই জন্য আমার সাথে আর এরকম না করে। আচ্ছা ঠিক আছে সেলিম, আপনিও বলেন যে আপনি আর কখনো এরকম করবেন না, সকল এসএমএস দেখাবেন। হ্যাঁ অবশ্যই, কারণ আমি ওকেই সব এসএমএস দেখাবো, ওর কাছেই তো আমার ফোন থাকে। আচ্ছা। আমার কিন্তু ওর ফোনে তুলে দিছি। ঠিক আছে, গুড। দুজন দুজনের বিশ্বাস অর্জন করেন। সংসার করতে গেলে খুনসুটি হবে, সংসার করতে গেলে ঝগড়া হবে। যেই সংসারে ঝগড়া নেই সেই সংসারে ভালোবাসা নেই। কিন্তু আমার ফোনের সিমই তো আমি ওর ফোনে তুলে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ইউজ করি না, আমার ফোনে দিয়ে দিছি। আচ্ছা আমি সেলিম, আমি শেষ করব আপনার সাথে এবং আশার সাথে একটা কথাই বলে, বিশ্বাসটা দুজন দুজনের অর্জন করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কাউকে ঠকানোর চেষ্টা করেন না। ঝগড়া হবে, ভুল বোঝাবুঝি হবে। যেই সংসারে ঝগড়া নেই, ভুল বোঝাবুঝি নেই, ওটা সংসার না। কিন্তু সেই সংসারটাকে টিকিয়ে রাখতে গেলে ঝগড়া, ভুল বোঝাবুঝি কিছু সময়ের জন্য রাখবেন, ওটাকে লম্বা করবেন না। ঠিক আছে? ও বিয়ে করার জন্য আমি যতটা কষ্ট করছি তার চেয়ে ও অনেক বেশি করছে। ঠিক আছে, দুজন দুজনকে ভালোবাসছেন, কথা শুনে বোঝা যাচ্ছে। কিন্তু দুজনের বয়সটা অনেক কম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা ভয়ের বিষয় যে দুজনের বয়স খুবই কম। আপনার বয়স 23, তার বয়স 18, মানে দুজনই বাচ্চা, এক ধরনের দুজনই বাচ্চা। তো আপনাদেরকে এই বিয়ের বিষয়টা না একটু বুঝতে হবে। বিয়েটা ছেলে খেলার বিষয় না, বিয়েটা কিন্তু পুতুল খেলা না। যে ছোটকালে যে পুতুল খেলতাম, বিয়েটা কিন্তু পুতুল খেলা না। তো যেহেতু পুতুল খেলা না, তো দুজনের বয়সটা কম, তো নিজেদেরকে একটু মানে স্বাবলম্বী করতে হবে বয়সের দিক থেকে এবং মানসিকতার দিক থেকে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। না মানবে, মানেই না কেন মানবে, মানাতে হবে, মানেই না কেন মানান। কেমন স্বামী যে মানাতে পারছেন না। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, মানে একদম বাচ্চাকালে যেটা হয় না, আমি বয়স খুব কম এবং এটা কিন্তু আসলে ভয়ঙ্কর বিষয়। কারণ কি, একটা মানুষের বয়স যখন 30-35 হয় কিংবা অনেক একটু মোটামুটি বোঝার বয়স হয়, তখনও তারা ভুল করে। কিন্তু এই যে 18 বছর, 20 বছর, 21 বছর বয়সে আসলে ওরা তো পুরো ফ্যান্টাসির জগতে থাকে। ওদের কাছে বিয়েটা রূপকথার গল্পের মতো। দেখো, মেয়েটা হয়তো ভাবছে কেন এটা যাচ্ছে, বন্ধুরা কল করতেই পারে, হ্যাঁ, একটা মেয়ের মোবাইলে কল আসতেই পারে। কিন্তু অল্প বয়সে হয়তো ভয়টা বেশি কাজ করে। ওরা এখনো ম্যাচিউর লেভেল তো অতিক্রম করেনি। তা আমি বলছি আশাকে এবং সেলিমকে এবং সেই সাথে যে সকল বন্ধুরা এই বয়সে আছেন এবং বিয়ে করেছেন, নিজেদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কারণ বয়সটাই হচ্ছে পিছলে যাওয়ার মতো বলে। তো যে কোনো সিদ্ধান্ত নেবার আগে, যে কোনো কথা বলার আগে একটু বুঝে বলবেন এবং সব কিছু একটু ধীরে ধীরে করা। আগে নিজেদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার করতে হবে। এবং পরিবারের মানুষদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে। যেহেতু আপনার সিনিয়র, পরিবারে যারা আছেন তারা একটু এদেরকে বোঝান কীভাবে আসলে সংসার মেনটেন করতে হবে। গুরু, এই মুহূর্তে কিছু গানের রিকোয়েস্ট আছে, আমরা একটা গানে চলে যাব। মানে কিছু কমেন্টস কি আমরা করতে পারি? কারণ প্রচুর কমেন্টস করছেন, মানে বেশিরভাগ কমেন্টে গানকে রিলেটেড। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে গান শুনি। এবং আমরা আশা করছি আগামী পর্বে সরাসরি স্টুডিওতে, বললাম বছরের শেষ বৃহস্পতিবারে কোন বন্ধু আমাদের এখানে আসে তার অপেক্ষায় আমরা আছি। হতে পারে আপনি ভাগ্যবান অথবা ভাগ্যবতী, তার যোগাযোগ করতে হবে। এসএমএস শুরুতে লিখতে হবে OG, স্পেস দিয়ে আপনার নাম, মানে স্পেস দেওয়ার আগে অবশ্যই লিখতে হবে OG, তারপর স্পেস হ্যাপি অথবা স্যাড। যদি ভালো থাকেন তাহলে একটু কষ্ট থাকতে স্যাড, দেন আপনার নাম, আপনার লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। গুরু কথা দিচ্ছে আপনাকে কল দেবে এবং বছরের শেষ বৃহস্পতিবারের শেষ আয়োজনে, মানে এই বছরের শেষ আয়োজনের ছাত্রী হবেন আপনি। শুনবো সারা বিশ্ববাসী আপনার ভালোবাসার মহাকাব্য। ফিরে আসছি ছোট্ট একটি মিনিটে। ওয়েলকাম ব্যাক। শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। এই ঘড়িতে ঠিক 12টা বেজে 30 মিনিট। আর আজকে চলছে খুব খুব স্পেশাল একটা দিন, স্পেশাল একটা সময়, স্পেশাল একটা অনুষ্ঠান। আর চলছে অনুরোধের অনুষ্ঠান। ঠিক অনুরোধের সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু এখন একজন, মানে আজ হচ্ছে যে বারবারই বলছি যে বিশেষের মাঝে এক অন্য আয়োজন। কারণ এক তো বৃহস্পতিবার রাত মানে বিশেষ আয়োজন, সেই বিশেষ আয়োজনের মাঝে এক অন্য আয়োজন, যে আয়োজনে আমরা শুনছি ভালোবাসার মানুষকে উৎসর্গ করে ভালোবাসার গান এবং শুনছি টেলিফোনে ভালোবাসা নিয়ে আসলে কে কোন সমস্যায় ভুগছেন এবং চেষ্টা করছি তাদেরকে একটি সুন্দর পথ দেখানো সমাধানের। ঠিক বলো গুরু, এই মুহূর্তে কিন্তু একজন আমাদের সাথে ফোনে আছে, যিনি তার ভালোবাসা নিয়ে কথা বলবেন। আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কণা কেমন আছেন? জি গুরু, ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। এক তো বছর শেষ হতে চলছে, আর শেষ আয়োজনের আগের আয়োজনটা অর্থাৎ আগামী বৃহস্পতিবার তো বছরের আমাদের শেষ আয়োজন হবে, মানে 2018 সালের। ঠিক তার আগের বৃহস্পতিবার যেহেতু এখন চলছে, আজকের আয়োজনটাকে একটু ভিন্নভাবে এই কারণে উপস্থাপন করেছি। আপনাদের কেমন লাগছে? মানে প্রতিদিন তো একরকম ভাবে শুনে থাকেন। হ্যাঁ, সবসময় ভালো লাগে। আর এখন তো আরো ভালো লাগতেছে, সবার রিকোয়েস্টের গানগুলো প্লে হচ্ছে। সত্যি খুব ভালো লাগতেছে।
ওকে, কনা আপনার ভালোবাসা নিয়ে কি বলতে চান শুনি, কারণ এই সুযোগটা কিন্তু আসলে সবসময় পাবেন না, কারণ টেলিফোনে আসলে সবসময় হয়ে ওঠে না এই সুযোগটা। হ্যাঁ গুরু, আমি সত্যি আজকে খুব খুশি। আমি একটা প্রবলেমের কথা শেয়ার করতে চাচ্ছি যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আচ্ছা। প্রায় তার সাথে 7 ইয়ার্স চেনা জানা রিলেশন, 2 বছর ছিল। আচ্ছা। তো আমি জানতাম না সে যে হিন্দু ছিল বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো সে অনেক কিছু বলছে যে তার মা নেই, ভাই নেই বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলছে, সেগুলো হচ্ছে ফেক ছিল। কিন্তু তারপরেও মাঝে এর মধ্যেও সে অনেক কিছু বলছে যেটা মানে ভুল, কিন্তু মানে তার যেমন সে তার বাবার ছবি দিছে বা অনেক কিছু দেখাইছে সেটা ঠিক ছিল, কিন্তু নামগুলো বা আদার্স যে সাইটগুলো ছিল সেগুলো ফেক ছিল। তো তারপরে যখন আমি তাকে বললাম যে এগুলো কেন করছো, তখন সে বলে যে আমি তোমাকে ভালোবাসি, যার কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। মানে ভালোবেসে কেন ফেক বলতে বাধ্য হয়েছে? মানে সত্য কথা বললে কি আপনি তাকে ভালোবাসতেন না, এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু। তো তার পরবর্তীতেও আমি তাকে বলছি, মানে আমার ফ্যামিলিতে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তো তখন আমি তাকে আনছি, তাকে বললাম যে আমি কি করব। পরে সে বললো যে আমি যাবো, কোনো সমস্যা নেই। তো সে আসলো, কিন্তু সেখানেও সে মিথ্যা কথা বললো যে তার বাবার বা তাদের অ্যাড্রেস যেগুলো ছিল। তারপরে থেকে আমার একটু খটকা লাগলো। তো তখন থেকে আস্তে আস্তে আমি সরে যেতে যাচ্ছি। তো যখন তাকে আমি বলতেছি যে দেখো আমার দ্বারা এগুলো সম্ভব না, তুমি যদি মুসলমান হতে পারো বা আমার তো কিছু দরকার নেই, তো যদি তুমি এরকম হতে পারো তাহলে আমি থাকবো। সে আমার বারবার বলতেছে হ্যাঁ আমি তুমি যেরকম চাও আমি সেরকম হব বা এরকম হয়ে করবো। সে আবার গুরু একটু অ্যাডিক্টেড ছিল। আচ্ছা। যখন আমি তাকে এইসব জিনিস ছাড়ার কথা বললাম, সে বারবারই কসম দিচ্ছিল যে হ্যাঁ আমি তোমার কসম করে বলতেছি আমি ছেড়ে দিব, আমি আমার মরা মায়ের কসম দিচ্ছি, এই সেই হাবি যাবি এগুলো বলে অনেকদিন ইয়ে করছে। তো মাঝে কিছুদিন বন্ধ ছিল, তার পরবর্তীতে আবার সে অ্যাডিক্টেড হয়ে যায়। তো তার পরবর্তীতে আমি যখন তাকে বললাম যে তুমি কি বিয়ে করবা নাকি, আমার ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছে, তো আমি কি করব। তো তখন সে বললো যে হ্যাঁ আমি তো তোমাকে রাজি, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু এখন দেখো মানে এই প্রবলেম। সে নিজে থেকেই আমাকে বলছে যে হ্যাঁ আমি তখন বিয়ে করবো বা কিছুদিন পরে বিয়ে করবো, এখন সময় হচ্ছে না বা টাকা পয়সাও নেই, কিছুদিন পরে করবো। তো ওর ফ্রেন্ডদেরকেও এই কথাগুলোই বলছে, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডদের কাছেও বলতেছে যে ওরা আমি অনেক ভালোবাসি, এই সে আমি ওকে হারাতে চাচ্ছি না। কিন্তু ওরকম আমি কোনো কিছুই দেখি নাই যে ও আসলে কোনো কিছু করতেছে, বরঞ্চ আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছে। তারপরে যখন ওর সাথে আমি যোগাযোগটা মোটামুটি বন্ধ করে দিচ্ছি আমার ফ্যামিলি থেকে, যখন ছেলে দেখতেছে, তারপরে ও আমাকে অন্যান্য ফ্রেন্ড ওর ফ্রেন্ডের ফোন দিচ্ছে, কথা বলার চেষ্টা করতেছে। বা আমি ওরা যখন পরে একদিন বললো, ওর ফ্রেন্ডে নিয়ে আসলো যে দেখ দোস্ত ও তো এরকম করতেছে, এত তাড়াহুড়োর মধ্যে তো করলে হয় না, আর আমিও ওরকম ভাবে প্রস্তুত না। তো পরে আমি বললাম যে সেটা তুমি নিজে থেকে বললেই পারতা, বা যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি বলো, আমি সেটা বুঝে নিব। তো সে আমাকে সরাসরিও কোনো কথা বলতেছে না, আবার আমাকে ছাড়তেছেও না, আমাকে ফোন দিচ্ছে, আমার সাথে সে যোগাযোগ রাখবে। এখন এই অবস্থায় আছেন? হ্যাঁ। তো না, এখন আমি তার সাথে মোটামুটি তার কল বা কোনো ধরনের যোগাযোগই আমি রাখতেছি না, কিন্তু সে কন্টিনিউয়াসলি আমাকে ফোন দিয়ে যাচ্ছে। সে একটা কথা বলতেছে যে বিয়ে তো হচ্ছে না, বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথে কথা বলো। আচ্ছা। এখন আপনি হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এখন আমি বুঝতেছি না আসলে কি করা উচিত। আচ্ছা, প্রথমত আপনি কি করেন, মানে আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ। কিসে পড়ছেন, মানে কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন বলার দরকার নেই, কিসে পড়ছেন? আমি অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল দিচ্ছি, ফাইনাল চলতেছে। আচ্ছা, কনা বিষয়টি হচ্ছে আপনার সাথে 7 বছর সম্পর্ক, মানে পরিচয় ছিল, তারপরে 2 বছর সম্পর্ক। আচ্ছা, 7 বছরে কি আপনি কখনোই তার আসল পরিচয়, মানে তার ধর্ম, তার বাবা মা এগুলো নিয়ে জানার কখনোই কোনো আগ্রহ কিংবা সিচুয়েশন হয়নি? হ্যাঁ, জানার আগ্রহ করেছি। আমি যখন তার সবকিছু, আমি তার দোকান চিনতাম, ওর একটা গোল্ডের দোকান ছিল, তো ওইখানে আমি যখন গেছি বা আমার ফ্রেন্ডরা গেছে, আমার ফ্রেন্ডরা
কেউই মোটামুটি ওকে ধরতে পারেনি, বরঞ্চ ওর যতগুলো ফ্রেন্ড ছিল সবাইকে বলা ছিল যাতে কোনা কখনো ও জানতে না পারে যে আসলে আমার পরিচয়টা কি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন কোনা আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যতটা গুছিয়ে এখানে সমাধান দেবার চেষ্টা করি কিংবা কথাগুলো বলছি, আমাদের ব্যক্তিগত জীবনে বিষয়গুলো হয়তো অনেক সময় গুছিয়ে হয় না। আমি এটা মানি যে অনেক ক্ষেত্রে অনেক ছেলে কিংবা অনেক মেয়ে তার ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যার প্রশ্রয় নেয়, এটা খুব স্বাভাবিক, অনেকেই নেয়। কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে, একটা সীমা থাকে। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা সীমা অতিক্রম হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক ছোটখাটো গোপনীয়তা রক্ষার জন্য বন্ধু বান্ধবদের সহযোগিতা নিয়ে যে দোস্ত তুই কিন্তু এটা বলবি না কখনো যে আমি এটা ছিলাম কিংবা আমি এটা করেছিলাম, কিন্তু এখানে যে বিষয়টি সেটি হচ্ছে পুরো ধর্মটাকে সে ধামাচাপা দিয়ে রেখেছে। ধর্ম কিন্তু শুধু ধর্ম নেই, এটি অনেক বিশাল একটা ব্যাপার। আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক, আমাদের অবস্থানগত, আমাদের পরিবেশগত সব কিছুই কিন্তু বহিঃপ্রকাশ হয় আমাদের ধর্ম দিয়ে, যার যার ধর্ম দিয়ে যে যেভাবে প্রকাশ করে। কিন্তু সেখানে সে বিষয়টিকে গোপন রেখেছে। তার মানে কিন্তু এখানে বুঝতে হবে যে অবশ্যই শুরু থেকেই তার ভেতরে কিছু না কিছু খেল ছিল, কিছু না কিছু একটা পরিকল্পনা ছিল যে আমি মানে কেমন জানি যে জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। পরবর্তীতে হ্যাঁ বলুন আপনি বলুন কি বলতে চাচ্ছেন। তো আমি যখন ওকে মানে আমি যখন এই প্রুফগুলো মানে ওর ফ্রেন্ড সার্কেল একদিন ভুলবশত আমার সামনে ওর বাবার রিয়েল নেমটা বলে ফেলেছিল, তো তখন থেকে আমি আসলে ওর খোঁজ খবর নেওয়া বুঝতে পেরেছেন। আমি এখন যেটা বলতে চাই যে এক কথা, কারণ আমাদের অনেকের সাথে তো কথা বলতে হবে, না বিষয়টি হচ্ছে যে আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই আপনি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এমন যদি হতো যে প্রথমবার গোপন করার পর এবং সে যখন সেটা ধরা খেয়ে গেল তখন থেকে এখন পর্যন্ত যদি সে আপনার কাছে একদম পরিষ্কার থাকতো এবং সে যদি বোঝাতে সক্ষম হতো যে শুরুর দিকে যে গোপনীয়তাটা আমি করেছি সেটা নিতান্তই ভয়ে, মানে তোমাকে হারানোর ভয়ে আমি করেছি, কিন্তু আমার ভালোবাসাতে আসলে কোনো খুঁত নেই, কোনো খাদ নেই, তাহলে হয়তো আমি আপনাকে বলতাম যে বাকিটা আসলে আলোচনার বিষয়। তার কারণ হচ্ছে কণা, এটা অস্বীকার করা যাবে না, আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু নেবার পরে যে দুর্ঘটনাগুলো ঘটে পারিবারিকভাবে সেগুলো কিন্তু অনেক বড় একটা প্রতিফলন ফেলায় আমাদের জীবনে। যেহেতু ছেলেটির ধর্ম আলাদা, আপনার ধর্ম আলাদা, এখানে অনেক কিছু কিন্তু বোঝাপড়ার বিষয় আছে, শুধু এখন না ভবিষ্যতেও কিন্তু অনেক কিছু সম্মুখীন হতে হবে। আপনাদের সন্তান যখন হবে, আপনাদের বিভিন্ন সম্পর্কের যখন সম্মুখীন হতে হবে, অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে। সেই বিষয়গুলো আলোচনা তখনই আসতো যদি আপনি আজকে আমাকে বলতেন যে গুরু, আমি প্রথমে বুঝতে পেরেছি যে ও মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি এখন 100% বিশ্বাস করি যে সে ভালোবাসে আমাকে এবং প্রচন্ড ভালোবাসে। কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে তার ভালোবাসার ভেতরে শুধু ছলনা। যেই ছেলে ভালোবাসাতে এত ছলনা করে কিংবা যেই মেয়ে এত ছলনা করে, আসলে তাকে কি ভালোবাসা যায়? তাকে তো ভালোবাসা যায় না। হ্যাঁ, তা আমার মনে হয় যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন একদম উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। আপনি সম্পূর্ণভাবে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তো তা না হলে আসলে তার জন্য ঝামেলা হবে, যে ছেলেটি তার জন্য ঝামেলা হবে, আপনার জন্য ঝামেলা হবে। হ্যাঁ, আমি তাকে বলছি যে এটা সম্ভব না আর এগুলো আমি মানতে পারবো না। সে বারবারই একটা কথা বলে যে ধর্মটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। তো তখন আমি বললাম যে ধর্মটা যেহেতু ফ্যাক্ট না, তো তুমি ট্রান্সফার অন্য ধর্মে ট্রান্সফার হলেও তো কোনো সমস্যা নেই। আর যেহেতু হচ্ছে আমি পারবো না অন্য ধর্মে যেতে, তুমি যদি পারো তাহলে আমি আসি, আর যদি না পারো তাহলে আমি নেই। এটা জাস্ট সরাসরি বলে দিবা। সে বরাবরই একটা কথাই বলছে যে আমার কোনো সমস্যা নেই, আমি, কিন্তু সে কোনো সমাধানও করছে না। না কখনো, মানে প্রায় 1 বছর হয়ে গেছে এই ডিসেম্বরে, বাট সে এখনো এরকম ভাবে। আপনি ছেড়ে দিন, আর এটা নিয়ে কোনো আলোচনা নেই কোনা, এখানে শেষ, আর কোনো আলোচনা নেই। কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে আসলে কি হতে যাচ্ছে। এত ছলনা দিয়ে, এত মিথ্যা দিয়ে আসলে কোনো সম্পর্ক বেড়ে ওঠে না। তার থেকে বড় কথা হচ্ছে ছেলেটির বয়স কত? 28-এ পড়েছে। তাহলে ওর মোটামুটি একটা মানে পরিবার গঠনের মতো সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে এখানে অনেকগুলো বিষয়ের ভেতরে অনেক খাদ আছে। প্রথম পরিচয়টা খাদ আছে, কারণ 7 বছর সম্পর্ক করার পরও যে ছেলে তার গোপনীয়তা রক্ষা করতে পারে কিংবা এই ধরনের ঘটনা রক্ষা করতে পারে এত দিন ধরে, তাহলে বলতে হবে যে সে অনেক পাকা খেলোয়াড়। হ্যাঁ গুরু, ওর সে অনেক পাকা খেলোয়াড়।
আসলে রাজনীতি বা অনেক কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও হচ্ছে অনেক কিছু আমি আসলে আপনি যাকে বলছেন আমি তাকে চিনিও না, আমি জানিও না, কিন্তু আমার কথা হচ্ছে সেটা ছেলে মেয়ে না, আমি যাকে উদ্দেশ্য করে বলছি আসলে ব্যক্তিগতভাবে আমার তাকে নিয়ে কোনো কথা নেই। এই ধরনের ঘটনা যদি কোনো মেয়েও করে থাকে আমি তার ক্ষেত্রে একই কথা বলতাম। অনেক ক্ষেত্রেই আমরা অনেক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মিথ্যা বলি, আমরা বাবা মার কাছেও কিন্তু মিথ্যা বলি। আপনি বলেছেন না জীবনে, বহুবার বলেছেন, আমরাও বলেছি। কিন্তু যেই মিথ্যাতে আসলে কোনো ক্ষতির হাত থেকে কিংবা যেই মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য বললেও খুব বড় একটা প্রবলেম হয় না, সেই মিথ্যাকে হয়তো মাফ করা যেতে পারে। কিন্তু এখানে যে মিথ্যাটা সে 7 বছর ধরে গোপন করে গেছে, পুরো ধর্মটাকে সে তার গোপন করে গেছে, পুরো পরিবারকে গোপন করে গেছে, মা বাবার পরিচয়কে গোপন করে গেছে, এবং যখন প্রকাশ পেয়েছে তারপরও সে আপনার কাছে শুধু ধানাই পানাই করছে যে এই আসছি, এই বলছি, কিন্তু আসলে সে কোনো সমাধান করছে না। তার মানে বুঝতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে অগোছালো, আর অগোছালো সম্পর্কে আসলে এখন সেগুলো তার ফ্রেন্ড সার্কেল দিয়ে আমার সাথে কথা বলানোর চেষ্টা করতেছে যে দেখ ও কেমন আছে, অন্তত এটা অন্তত জানা, বা অনেক ফ্রেন্ড সার্কেল দিয়ে আমাকে এফবিতে নক করতেছে, ফোন দেওয়াচ্ছে, কথা বলতেছে এবং ও কল দিচ্ছে, মানে শুধুমাত্র আমি কি করতেছি, আমার বিয়ে হয়েছে কিনা, হবে কিনা, বা কখন হবে, এইসব জানার জন্য, বা মানে আমি কেমন আছি এইসব খোঁজ খবর নেওয়ার জন্য অনেক ধরনের অনেক কিছুই করতেছে। আসলে আমি যতটুকু শুনলাম আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে আপনি যতটুকু আমাকে বলছেন সে কথাটাকে আমি বিশ্বাস করছি। বিশ্বাস করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে যদি আপনার ভবিষ্যতে টেনে নিয়ে যান এবং কোনো একটা পরিসমাপ্তিতে আসেন, আমার কাছে মনে হয় যে দুজনের জন্যই হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তাই দুজনের মঙ্গলের জন্য, আপনার মঙ্গলের জন্য এবং ছেলেটার মঙ্গলের জন্য, দুজনের মঙ্গলের জন্য এই সম্পর্কটাকে আসলে এখানেই ফুল স্টপ দেওয়া উচিত। তা না হলে আসলে ভবিষ্যতে ঘৃণা বাড়বে, দুজন দুজনকে ঘৃণা করবেন, দুজন দুজনকে দোষারোপ করবেন, আপনি তাকে দোষারোপ করবেন, সে আপনাকে দোষারোপ করবে, মানে পুরো কাদা ছোড়াছুড়ি হয়ে পুরো সম্পর্কটাতে গন্ধ বের হয়ে যাবে। তাই সম্পর্কটা যতটুকু আছে এই অবস্থাতেই জানি মানে ভালো থাকে, জানি রাস্তায় কখনো দেখা হলে আপনি তাকে বলেন যে কি খবর, কেমন আছো, সে যদি আপনাকে কখনো রাস্তায় দেখা হয় জানি বলে কেমন আছো, এই লেভেলে আসলে সমাপ্তি করা উচিত। তা না হলে আসলে একটা পর্যায়ে মুখ দেখা দেখি থাকবে না। বাকি সিদ্ধান্ত অবশ্যই আপনার। আমি আমার জ্ঞান থেকে আমার কাছে মনে হয়েছে আপনার কাছ থেকে তথ্য মতে বাকি সিদ্ধান্ত আপনার, কিন্তু যে কোনো জিনিসেরই আসলে একটু বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় যে আপনি সেই জ্ঞান রাখেন বোঝার মতো এবং আপনি নিজেও বুঝতে পারছেন। সো আপনার সিদ্ধান্ত আপনি নেন, আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি যে কি হলে আপনাদের জন্য ভালো হয়, আপনার জন্য এবং তার জন্য, দুজনের জন্যই ভালো হয়। জি গুরু, ধন্যবাদ। ঠিক আছে কণা, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ওকে, বলেন বলেন পূর্ণতা, আপনার কি সমস্যা? আমার অনেক সমস্যা। সেটাই, মন্টুর বাগান বাড়িতে কি সমস্যা? এই এক মন্টুর বাগান বাড়িতে প্রতিটা উইকে কিন্তু কমেন্ট আসছে মন্টুর বাগান বাড়ির স্টোরি। এবং আজকে আমি বলি যে কোনো একটা কারণে ফেসবুকে আমি একটি কমেন্টস করেছিলাম, তো সেখানে অনেক বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেছেন, বাগেরহাট থেকে, সাতক্ষীরা থেকে অনেকে যোগাযোগ করেছেন। সেখানে সাতক্ষীরার এক বন্ধু আমাকে লিখেছেন যে গুরু আমি সাতক্ষীরা থেকে বলছি যে যেখানে মন্টুর বাগান বাড়ি আছে, মানে তোমার মন্টুর বাগান বাড়ি হিট হয়ে গেছে। একদম একদম, আমরা তো একদম বিনা খরচে করে দিলাম সবকিছু। এখন আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি। অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। লিখেছেন আমাদেরকে মহিউদ্দিন আহমেদ, গাজী সোহেল আছেন সাথে, লিখেছেন আমাদেরকে নীল কাব্য আছেন সাথে, আমিন। সবারই গানের অনেক রিকোয়েস্ট আছে। গুরু আমরা কি একটা গান শুনতে পারি? আমরা একটি গান শুনতে পারি, কারণ একটা বিরতিতে যেতেই হচ্ছে। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির ওপারে আমরা আবার আপনাদের ভালোবাসার কথা নিয়ে, ভালোবাসার ফুলঝুরি নিয়ে, ভালোবাসার বর্ণগন্ধ রূপ নিয়ে হাজির হয়ে যাব। ভালোবাসার সবচেয়ে বড় আয়োজনের এক অন্য আয়োজন নিয়ে, ভালোবাসা বাংলাদেশ নিয়ে ফিরে আসছে। ছোট্ট একটি কমেন্টসগুলো আসছে, সেখান থেকে আমরা চেষ্টা করছি যত সম্ভব সংখ্যক অনুরোধের গান, মানে আপনাদের ভালোবাসার মানুষকে উৎসর্গ করে যে গানগুলো, আসলে অনুরোধের গান বলাটা ঠিক না, ভালোবাসার মানুষকে উৎসর্গ করে যে গানগুলো শোনাতে চাইছেন, এই সুযোগটা আসলে সবসময় ভালোবাসার বাংলাদেশে হয় না, হঠাৎ হয়। আর আজ সেই হঠাৎ হওয়ার অন্যতম কারণ হচ্ছে বছর শেষ হতে চলছে। বছরের শেষ বৃহস্পতিবারে আমরা সেই ভাগ্যবান মানুষ অথবা ভাগ্যবতীর সাথে কথা বলতে চাই, শুনতে চাই তার ভালোবাসার মহাকাব্য। তার জন্য আজকের আয়োজনটা আরেকটু ভিন্নভাবে সাজানো হয়েছে, যেখানে কথা হচ্ছে আপনার ভালোবাসাকে নিয়ে, কিন্তু টেলিফোনের ওপার থেকে, এবং সেই সাথে চলছে আপনার ভালোবাসার মানুষকে উৎসর্গ করে যদি কোনো ভালোবাসার গান শোনাতে চান, তাহলে সেই সুযোগও আজ ভালোবাসার বাংলাদেশ থেকে গুরু আপনাকে করে দিচ্ছে, এবং সেই বাছাই পর্বগুলো পূর্ণতা করছে, যে কারণে পূর্ণতাকে একটু ধন্যবাদ দিতে হয়। এবং আপনাদের সাথে ফোন আলাপের জন্য আমাদের সাথে মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করে চলছে আমাদের টেকনিক্যাল টিমের পার্সন, তো তাকেও ধন্যবাদ দিতে হয়। তো সবার সহযোগিতাতে আজ অনুষ্ঠানটা বেশ জমজমাট হয়ে উঠছে। রাত 2টো পর্যন্ত আমরা থাকবো আপনাদের অফুরন্ত ভালোবাসা নিয়ে।
যে ভালোবাসার টানে ছুটে আসি প্রত্যেক বৃহস্পতিবার, আজও আছি, ভবিষ্যতে আসবো যতদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে। যেভাবেই হোক না কেন, যে রূপেই হোক না কেন, আপনাদের ভালোবাসা নিয়েই হাজির হব। ঠিক এখন আমরা কথা বলবো টেলিফোনের উপর একজন বন্ধুর সাথে, যিনি আমাদের সাথে আছেন তার ভালোবাসার কোনো একটি সমস্যা নিয়ে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিথিলা, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন গুরু? আমি ভালো আছি। আপনার কণ্ঠটা বেশ সুন্দর। থ্যাংক ইউ। আসলে কারণ আমরা কণ্ঠ নিয়ে কাজ করি, তো যখন কোনো কণ্ঠ এসে মানে হঠাৎ করে কানে বাড়ি দেয়, ওটার সাথে সাথে আমরা বুঝতে পারি। তা আপনার কণ্ঠটা শুরুতে কানে এবং মনে দু জায়গাতেই বাড়ি দিয়েছে। আচ্ছা মিথিলা, কেমন আছেন? জি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা মিথিলা, বলুন কি সমস্যা আপনার? জি, আমার সমস্যা হচ্ছে আমার বিবাহিত জীবন 5.5 বছর। আচ্ছা। এখানে আমার এই মুহূর্তে বেবি আছে। আচ্ছা। তার বয়স 2 বছর হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমার হাজবেন্ড বেসিক্যালি মানে ভালোবাসার যে বিশেষ কিছু মুহূর্ত থাকে, যেমন কোথাও বেড়াতে গেলে ওয়াইফকে কিছু গিফট করা, বা বাসায় আসলে ওয়াইফকে কিছু বলা, একসাথে খেতে বসা, এই ধরনের কোনো বিশেষ মুহূর্ত সে তৈরি করতে পারে না। আচ্ছা, এটা কি শুরু থেকেই? আমি প্রচন্ডভাবে মিস করি। মানে এই যে তৈরি করতে পারে না, এটা কি বিয়ের শুরু থেকেই? হ্যাঁ, এটা শুরু থেকেই। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ। আমি অনেক শেখানোর চেষ্টা করেছি। এখন আমি কি করব, আমি মিস করি এইগুলো। আপনাদের বয়সের ব্যবধান আছে কি? মানে খুব বেশি ব্যবধান কি? না 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 না, 4 বছরের। আপনার স্বামীর কি মানে পূর্বে কোনো সম্পর্ক ছিল? না। শিওর? তেমন কোনোই হ্যাঁ শিওর, তেমন কোনোই সম্পর্ক ছিল না। ও এমনিতে খুব ভালো, সব কিছু শেয়ার করবে। আচ্ছা। সব কিছুতে আমি আছি। আচ্ছা। কিন্তু এই ধরেন একজন লাভারকে কোনো কিছু গিফট করে খুশি করে, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করে, এটা তোমার জন্য ভালো, ওইটা তোমার জন্য ভালো, এই কমেন্টস গুলো ওর মধ্যে নাই। আমি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, যাচ্ছি, আসতেছি, এইটা হচ্ছে তার মধ্যে। মানে একদম দৈনন্দিন জীবন, মানে ব্যতিক্রম কিছু নেই দৈনন্দিন জীবনের বাইরে। ভালোবাসা আছে কিন্তু খুব সরল পথে, ব্যতিক্রমী কিছু নেই। আচ্ছা, আপনি বলেছেন এগুলো কখনো তার সাথে ভাগাভাগি করেছেন যে আমি এগুলো চাই তোমার কাছ থেকে? অনেকবার শুধু আমি না, ইভেন আমার মা আমার বন্ধুর মতো, তার সামনে রেখেও তাকে বোঝানোর চেষ্টা করেছি। সে বলে যে আমি এরকমই, আমি কি করব, আমি কি করব এটা জানতে চাচ্ছি। আমি কি করব এখন, এটা আমিও জানতে চাচ্ছি। আসলে বিষয়টি হচ্ছে আপনার স্বামী আপনাকে ভালোবাসে, সেই নিয়ে আপনার কোনো সন্দেহ নেই। এখন একটা বিষয় কি মিথিলা, আমাদের প্রত্যেকের লাইফস্টাইলটা না অন্যরকম। মানে অনেকেই আমরা অনেক কিছু পছন্দ করি, আবার অনেকে আমরা অনেক কিছু পছন্দ করি না। যেমন আমি আমার দিকটা বলি, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। আমি নিজে ভালোবাসার অনুষ্ঠান করি, আপনাদের ভালোবাসার কথা বলি। আমি আমার স্ত্রীকেও প্রচণ্ড ভালোবাসি এবং যত ধরনের ভালোবাসা বহিঃপ্রকাশ করা যায় যে আমি তাকে ভালোবাসি, সেটা আমি চেষ্টা করি। কিন্তু তারপরও কিছু কিছু, যেমন আমি বলি, আমার স্ত্রীর খুব শখ হচ্ছে যে আমি তাকে নিয়ে কেন কোনো চিঠি লেখি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি চিঠি লিখেছি তাকে নিয়ে, তার অনুরোধেই আমি চিঠি লিখেছি 2 বার, কিন্তু যে তার অনুরোধে, ওই অভ্যাসটা আসলে মানে ওই অনুভবটা আমার ভেতরে হয়ে ওঠে না। কিংবা দেখা যাচ্ছে যে বিশেষ কিছু সে চাইছে যেটা হয়তো আমার হয়ে ওঠে না, কিন্তু আনুষঙ্গিকভাবে তাকে যতটা ভালোবাসি বোঝানোর দরকার, বিশেষ দিনে ঘোরানো ফেরানো সব করছি। মানে আমার সরল জীবনের মাঝখানেও অনেক বৈচিত্র্যতা আছে। কিন্তু ওই যে যেটা বললাম না, যে আমার স্ত্রী অনেক সময় যেটা চায় হয়তো আমি এটা দিতে পারি না, এবং এটা আমি বিশ্বাস করি এটা বাঙালি কিংবা প্রত্যেকটা নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ চায়, কোনো পুরুষই হয়তো পরিপূর্ণভাবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দিতে পারে না। আবার অনেক ক্ষেত্রে অনেক মেয়েও দিতে পারে না। কিন্তু আমার কাছে মনে হয় এই যে ফ্যান্টাসির জগৎটা ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি, একটু তুলনামূলকভাবে। মানে আমরা ছেলেরা হয়তো ওইভাবে কখনো মানে চেয়েও চাই না যে আমরা কি চাই, অফিস থেকে আসবো, তুমি আমার জন্য খুব একটা চমকপ্রদ রান্না করে রাখবে, কিংবা গুরু এখানে একটা কথা আছে, আমি তার জন্য সব পদের মনে করেন যেটা তার জন্য ভালো লাগে আমি দেখেছি, চেষ্টা করি সবটা করার। এখন প্রবলেম হয়ে দাঁড়াইছে যে ছেলেটা বা যে মেয়েটা, যে বন্ধুটা আমাকে ওই ধরনের প্রোগ্রামে ডাকছে বা ভালো লাগছে,
সে আমাকে খুব ভালোবাসে, বোঝাচ্ছে, আমি তারপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। কোনো লাভ রিলেশন না। আমি করেন যে তুমি ভালো আছো, এই SMS সারাদিনের মধ্যে তার কাছ থেকে পাওয়া যায় না। এটা আবার ভয়ঙ্কর, এটা আবার একটু বেশি হয়ে গেল, এটা আসলে একটু বেশি হয়ে গেল। কারণ ওই যে আমি বললাম যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে। প্রত্যেকটা মানুষ, কেউ যদি বলে থাকে যে আমি আমার স্ত্রী যা চাই সব দিই, তাহলে বুঝতে হবে সেই ভদ্রলোকটি নেহায়েত খুশি করার জন্য মিথ্যা বলছে অথবা ঢপ মারছে আমাদেরকে। কোনো মানুষই কোনো মানুষকে পরিপূর্ণভাবে তৃপ্ত করতে পারে না, এবং এটা স্বাভাবিক। ভালোবাসার বিষয়টাই এত বিশাল যে আসলে কারোর ক্ষমতা নেই, কোনো মানুষের ক্ষমতা নেই যে পরিপূর্ণভাবে তার চাহিদা মেটানো। কিন্তু আমরা চেষ্টা করি যতভাবে হোক আমার স্ত্রীকে খুশি করার কিংবা স্বামীকে খুশি করার, যতভাবে ভালোবাসা দিয়ে সম্ভব হয়। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার স্বামীর কোনো বহিঃপ্রকাশ নেই, মানে সে ভালোবাসে এটা আপনি জানেন, কিন্তু এক্সট্রা ওই যে ভালোবাসা ছাড়াও যে আরো কিছু আছে ভালোবাসাকে বোঝানোর জন্য, সেই জিনিসটা আসলে নেই। এখন এটাই নেই, মানে ম্যারেজ ডে বুঝতে পেরেছি, জানে না। আমি যদি তাকে বলি যে আমার জন্য একটা গিফট নিয়ে আসো, সে নিয়ে আসবে। গুরু, আমি না জানতে চাচ্ছি ওনার হাজবেন্ড কি করে। হ্যাঁ, কি করেন? সে এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানিতে আছে। আচ্ছা আচ্ছা, না না, ব্যস্ততাটা কি রকম এটা আসলে? না, ব্যস্ততা তো আসলে আমরা প্রত্যেকেই ব্যস্ত। পূর্ণতা আমাদের জীবনে আমরা সবাই খুব ব্যস্ত, সবাই দৌড়ের উপর থাকি আমরা। এই দৌড়ের মাঝখানেও কিন্তু আসলে আমরা চেষ্টা করি যে আমরা আমাদের যাদের জন্য দৌড়, আসলে কেন দৌড়াচ্ছে জীবনে, আমার সংসারের জন্য। সংসার বলতে কাকে বোঝায়? আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, তাদের জন্যই তো সবকিছু করা। তো আলটিমেটলি তাদেরকে যদি আমি খুশি করতে না পারি, তাদেরকে যদি আমি ভালোবাসি এটা বোঝাতে না পারি, কিন্তু দৌড়ালাম, কিন্তু দিন শেষে আসলে আমার পাশে কাউকে পেলাম না। সেটাই। তো এখন মিথিলা, আপনার কি এরকম কখনো মনে হয় যে আপনি খুব একা? খুব একা, অনেক সময় মনে হয়, বিশেষ বিশেষ দিনগুলোতে আমার আমি ভয় পাচ্ছি কি আসলে জানেন, মানে এই বিষয়গুলো এক ধরনের ভাইরাস। আমি ভয় পাচ্ছি আসলে ওই বিষয়টা না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি ভয় পাচ্ছি, আমার অভিজ্ঞতায় যেটা আমি মানে ফিল করি, যে এই বিষয়গুলো না একাকিত্ব এক ধরনের মানে খুবই ভয়ঙ্কর ভাইরাস, এবং এটা যখন একবার আক্রমণ করে বসে, এর প্রতিষেধক আসলে বের করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে যেটা হয়তো আপনি এখন কথা বলছেন, একা বোধ করছেন, একাকিত্ব বোধ করছেন, এই একাকিত্ব বোধটা ধীরে 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 আপনার পুরো ভালোবাসাটাকে না একদম খেয়ে ফেলে, মানে আক্রমণ করে ফেলবে। তখন আসলে কি হবে, আমি ওই বিষয়টা আসলে ভেবে আমি একটু মানে ভয় পাচ্ছি যে আপনার স্বামী বুঝতেই পারলো না যে আসলে তার ভালোবাসার বহিঃপ্রকাশের অভাবে তাদের ভালোবাসাতে যে ভাইরাস আক্রমণ করে পুরো ভালোবাসাটাই যে খেয়ে ফেলেছে, এটা বুঝতে পারলো না। আবার আপনি বলছেন, আপনার মাও বলছে, কিন্তু তাতেও সে আসলে বুঝতে পারছে না। না, বোঝে না আসলে। আমি অন্যভাবেও বুঝাইছি যে যাওয়ার সময় তুমি আমাকে আমার সামনে দাঁড়িয়ে বলে দেবা যে ঠিক আছে আমি আসছি, এটাও এক ধরনের ভালোবাসার প্রকাশ। কিন্তু আমার কাছে না মিথিলা কেমন লাগছে, মানে একটা কিন্তু মনে হচ্ছে। কারণ আপনি যেভাবে বলছেন, যদি আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি যাওয়ার সময় তাকে বলছি না, ম্যারেজ ডেতেও তার জন্য কোনো গিফট আনছি না, ভালোবাসি, মানে এত নিরামিষ তো আসলে হয় না। প্রচন্ড নিরামিষ টাইপের, এই জন্যই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এত নিরামিষ কেন? মানে আমি এটাই ভয় পাচ্ছি যে এর পেছনে কি কোনো কিন্তু আছে, মানে যেটা হয়তো আপনি ভাবছেন যে না। আমি জানি না, আমার কাছে কেন জানি কিন্তু মনে হচ্ছে, আমি জানি না মানে এরকম কেন এত নিরামিষ। মানে আমি কিন্তু গুরু ব্যাপারে একটা কথা বলতে চাই, আমি এরকম মানুষ দেখেছি যারা এই ধরনের নিরামিষ হয়। আদৌ যে সন্দেহগুলো করা হয়, ওনাদের হয়তো আপব্রিঙ্গিং, বেড়ে ওঠাটা, কিছু মানুষ নেচারগত ভাবেও এরকম হয়, তারা বেড়ে উঠেও খুব কোণঠাসা ভাবে নিজের ভিতরে নিজের কথা রেখে। এখন যদি ওইরকম হয়, সেক্ষেত্রে কিন্তু টকেটিভ করা, আউটগোয়িং করাটা খুব কঠিন। আমি ধরে নিলাম যে তার কোনো কিন্তু নেই, তার কিন্তুটা হচ্ছে বেড়ে ওঠাটাই তার এরকম। কিন্তু একটা সময় যে লাইফে পুরো 14 বছর সে একা জীবন যাপন করে। এটা তো আপনি বলেননি আমাকে, এটা বলতে হবে। তো এটা বলতে হবে, পুরো হিস্ট্রিটা জানলে আমি। কিন্তু বিষয়টা হচ্ছে মিথিলা, এই একাকিত্ব যদি আপনাকে গ্রাস করে ফেলে, তাহলে তো ভালোবাসা গ্রহণ লেগে যাবে। এখন আমি কি করতে পারি গুরু, তার ভেতরে ভালোবাসা জন্মানোর জন্য? আমাকে সেই পরামর্শটা দেন। কি করবেন মানে গুরু, এই ধরনের মানুষদের সাথে যারা এতটা ইন্টারপ্রেটেড, সাইকোলজিক্যালি ডিল করাটা দরকার আমার মনে হয়। আপনি এই যে ফিল করছেন, মিস করছেন, এটা কতদিন ধরে তাকে বুঝিয়েছেন কিংবা কতবার তাকে বুঝিয়েছেন?
এটা আমি প্রথম বছর থেকেই শুরু করেছি। প্রথম প্রচন্ড কান্নাকাটি করতাম যে কেন তুমি এরকম। এখন আমি টোটালি কান্নাকাটি বন্ধ করে দিয়েছি। এখন শুধু বুঝাই যে শোনো, আমি যাই বলি না কেন, তুমি যেখানেই থাকো, রাত শেষে আমার পাশে এসে থাকবে, আমি ঘুরে দেখতে পারি তুমি আছো, আমি আর কিছু চাই না। এটাই বলে আমি শেষ করেছি। এখন আমি চাই তার ভিতরে ভালোবাসা নতুন করে জন্ম নিক, সে আমাকে মিস করুক, সবসময় মিস করুক। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে, যেটা আমি আপনার সাথে একটা আলোচনায় আসি, বিষয়টা হচ্ছে তার বেড়ে ওঠাতে একটা একাকিত্ব পরিবেশের মাঝখানে, যেখানে আসলে তার আমি সেই, মানে এখানে তার আমি আসলে অন্য কেউ নেই। তো ওই জায়গাটা আসলে তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ, কারণ যে মানুষটি বেড়ে উঠেছে একদম নিজের মাঝখানে নিজে, সেই মানুষটি নিজেকে আরেকজনের সাথে ভাগাভাগি করাটাও খুব কঠিন একটি বিষয়। এই ক্ষেত্রে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, আপনাকে অনেক সারপ্রাইজ ক্রিয়েট করতে হবে। মানে বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি যে অনেক সময় অনেক বাচ্চা ছোটকালে হাঁটতে পারে না, সেই বাচ্চাদেরকে ধরে 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 হাঁটানো হয় এবং তাদেরকে হাঁটানোর জন্য অনেক সময় অনেক পরিবেশ সৃষ্টি করা হয়। যেমন ছোটকালে যখন আমি সাইকেল চালানো শিখেছিলাম, একটা পর্যায়ে আমার মানে অভিভাবক সাইকেল ছেড়ে দেয় এবং তখন আমি ভয় পেয়েছিলাম যে আমি সাইকেল থেকে পড়ে যাই, এবং আমি পড়েছি, কিন্তু বিষয়টা ছিল পড়েছিলাম এ কারণে যে পড়ে আমি শিখতে পারি। এখন আপনাকে একটু অভিভাবকের ভূমিকা পালন করতে হবে, সেটা হচ্ছে তার জন্য বিভিন্ন সারপ্রাইজ ক্রিয়েট করতে হবে। লাইক সে অফিস থেকে আসার পর একটা ক্যান্ডেল লাইট ডিনার বাড়ির ভেতরেই আপনি তৈরি করেন, অথবা তাকে আপনি বলেন যে আজকে চলো আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাই, কিংবা বিশেষ কোনো দিনে আপনি তাকে নিয়ে একটু মুভি দেখতে যান, আপনি তাকে নিয়ে ঘুরতে যান। তাহলে হবে কি, প্রথম দিকে দেখা যাবে সে বিষয়গুলোকে সহজভাবে নিতে পারবে না, তার ভালো লাগবে না, সে আপনাকে বলবে না ভালো লাগছে না, সারাদিন অফিস করেছি, আজকে আমাকে একটু রেস্ট নিতে দাও। বেসিক্যালি তার লাগেও না। আচ্ছা, আমি অনেকবার তাকে নিয়ে খেতে গেছি, হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, খাও, কোনো সমস্যা নেই, খেতে চলে আসো। ওখানে যে দুইটা কথা বলে মানুষ, আজকের দিনটার জন্য এরকম না এরকম, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি বলে যাচ্ছ, আমি শুনছি, ওই পর্যন্তই। না, এটা তো আসলে বিষয়টা হচ্ছে কি মিথিলা, আপনি হেসে হেসে বলছেন, তো 2টা বছর পরে আপনি হাসবেন না, জীবন এটাই, আপনি 2 বছর পরে আপনি হাসবেন না। আমি সারা জীবন এইভাবে হাসতে চাই, মানে এটাই বাস্তবতা। আপনি একটা সময় টায়ার্ড হয়ে যাবেন, বোর ফিল করবেন, এবং বোর ফিল করেন বিধায় কিন্তু আপনি ফোন দিয়েছেন, এটা আপনি নিজেকে বুঝতে পারছেন। তো এই জিনিসটা একটা সময় আপনাকে গ্রাস করে ফেলতে পারে, সেটাই আমার ভয়। এখন এই আপনার মানে স্বামী, এই ভদ্রলোকটি কিভাবে বুঝবে, আমি আসলে এটা তো বুঝাতে পারছি না, কারণ আমি যা বলছি আপনি সেটাই বলছেন যে আমি এটা ট্রাই করেছি, ওটা ট্রাই করেছি, এটা ট্রাই করেছি, ওটা ট্রাই করেছি। 5 বছর ধরে ট্রাই করছি, একটা দুইটা দিন না, আমি এমনকি অনেকগুলা বেলুন এনে প্রতিদিন একটা করে দিতাম, তুমি আমার জন্য বেলুন নিয়ে এসো। তাহলে আর কি করবেন ভাই, আমি আসলে আমি নিজেই বাকরুদ্ধ। মানে আপনি এত কিছু ট্রাই করার পর আমি আসলে কিভাবে করব, কারণ যেটা হচ্ছে যে আপনি এত কিছু চেষ্টা করেছেন যেগুলো আমি বলতাম, আমি বলার আগে আপনি সবকিছু করে ফেলেছেন, তারপরও আপনি বলছেন যে তার কোনো অনুভূতি নেই, তার কোনো ফিলিংসই নেই, সে যায় খায় চলে আসে। মানে হ্যাঁ, যখন সে সময় ফ্রি টাইমটা পায়। আচ্ছা, তার কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার পরিচয় আছে? তার কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার পরিচয় আছে? এই খুলনা এরিয়ার মধ্যে তার কোনো বন্ধু বান্ধব নেই। তাহলে কোন এরিয়ায় আছে? বাসায় থাকে, মানে যেখানেই থাকুক না। তার কোনো বন্ধু বান্ধব আপাতত, মানে তার কোনো বন্ধুকে, তার কোনো কলিগকে, তার কারোর সাথে আপনার কোনো পরিচয় আছে? কারোর সাথে সময় দেয় না, যদি পরিচয় আছে কিন্তু কারোর সাথে সময় দেয় না। তো অদ্ভুত প্রকৃতির ফ্রি টাইম পাইলে তার মেয়ে আছে আর আমি আছি, বাসায় এসে বসে থাকবে, তার সামনে বসে থাকো, চুপচাপ বসে থাকো। মানে বাসায় এসে কি করে, মানে তার কাজটা কি হয়? এই মেয়ের সাথে খেলাধুলা করে, আমি যদি সামনে বসে থাকি কোনো কথা বলবে না, যদি কখনো মনে হয় যে আমি খোঁচা দিলে হয়তো একটু হাসলো, বাস ওই পর্যন্ত, আর না। খাও, সকালে ওঠো, ঘুমাও, আমার রেগুলার রুটিন হয়ে গেছে। আমি আসলে বিষয়টা আমি বললাম যে সেটাও ছেড়ে দিয়েছি এই জন্য। আমি আসলে কি বলবো, মানে আমি তো আসলে নিজে কোনো বাক্য খুঁজে পাচ্ছি না। গুরু, আমি একটা কমেন্ট পেয়েছি এই রিলেটেড গল্পটা শুনতে শুনতে, একজন লিখেছেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ লিখেছেন, আমার এক স্যারও মিথিলা আপুর স্বামীর মতো, উনি বিয়ের দিনও প্রাইভেট কোচিং করানো বন্ধ করেননি, স্টিল কোচিং আর প্রাইভেট পড়িয়েছেন বিয়ের দিনও। ওনার কাছে ছাত্রছাত্রীরাই সব, উনিও ঠিক একই রকম ব্যবহার ওনার ওয়াইফের সাথে করেন এবং উনি ওনার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। দেখো, কাজ নিয়ে আমরা সবাই ব্যস্ত, কাজ নিয়ে কিন্তু আমিও ব্যস্ত, তুমিও ব্যস্ত, প্রত্যেকটা মানুষই আমরা কাজ নিয়ে ব্যস্ত, কারণ কাজ করি বিধায় হয়তো আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে সময়টা ভালোভাবে কাটাতে পারি।
কিন্তু বিষয়টা যে কাজেরও তো একটি সীমাবদ্ধতা আছে, কাজেরও তো একটি পরিবেশ আছে। 24 ঘন্টা কাজ করলে সে মানুষ তো মানুষ না, রোবট। সেটাই। তো আর রোবটের তো প্রাণ থাকতে পারে না। তো আমাদের তো প্রাণ আছে বিধায় আমরা মানুষ। তো আমি মানুষ, কিন্তু আমি যদি সেখান থেকে নিজেকে সরিয়ে এনে রোবটের খাতায় নাম দিয়ে দিই, মিথিলা যেভাবে বলছে তার স্বামী তো আলটিমেটলি একটা রোবট হয়ে গেছে। আমার মনে হয় উনি কিছু একটা বলছেন না। একটা কথা আমি বলতে চাই যে আজকে আমি তাকে, তার বাবাকে ভালোবাসি সে, আমি জানি, কিন্তু তার বাবার সাথে যে 2 ঘন্টা বসে কথা বলবে, তার বয়স 106, তার পাশে যে বসে কথা বলবে, সেই ভালোবাসাটা তার কাছে নাই। আমি ঠেলে তাকে পাঠিয়েছি খুলনা থেকে নড়াইল, যে তুমি যাও, যে তার সাথে আজকে রাতটা তার পাশে ঘুমাও, তার সাথে কথা বলো, দেখবা যে সে সুস্থ ফিল করবে, তোমাকে ভালোবাসে বলে বারবার যেতে বলছে। সে বলে আমি 2 ঘন্টার জন্য যাব, চলে আসবো, কালকে যাব, কালকে চলে আসবো। আমি না, আজকেই যেতে হবে। সে আমার পাশে এই মুহূর্তে নেই বলেই আমি কথা বলছি। না, সেটা আমি বুঝতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে আপনি তো সকল চেষ্টা করেছেন, কিন্তু তারপর আপনি বলছেন যে তার ভিতর আসলে ফিলিংস গুলো নেই, সে মেয়ের সাথে খেলা করছে, আপনি প্রশ্ন করলে উত্তর দিলে দেয়, না দিলে না, এরকম। কিন্তু সে আপনাকে ভালোবাসে, এতটুকু বুঝতে পারছেন, ভালোবাসে। কিন্তু আসলে আমি কি বলবো, আমি আসলে তার কোনো বন্ধুর সাথে পরিচয় থাকলে আমি হয়তো বলতাম যে অনেক সময় হয় যে অভিভাবকরা বললে বোঝে না, স্ত্রী বলে বোঝে না, বাইরের কাউকে দিয়ে যদি বলানো যেত যে তুই তো তোর স্ত্রীর সাথে এমন ভাবে করছিস, আমার মনে হয় যে এটা কখনো দূরত্ব আনতে পারে, তাহলে হয়তো সেক্ষেত্রে কোনো একটা কাজ হলেও হতে পারতো, একটা চান্স নিয়ে দেখা যেত। কিন্তু কারোর সাথেও খুব বেশি ভালো মেশে না। এক জায়গায় 5 জন আছে, সবার সাথে আছে, উপরে সবার সাথে সম্পর্ক আছে, কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে কারোর সাথে কথা বলা, আলোচনা করা, যে আমার মেয়েটা এরকম করে, ওরকম করে, এই কথা বলে, এগুলোর মধ্যে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই ক্ষেত্রে কোনো বাক্য খুঁজে পাচ্ছি না যে বাক্যটা দিয়ে আমি আপনাকে বলবো, কারণ আমি যা বলবো আপনি সবই করেছেন, আমি আর কি বলবো, এখানে তো আসলে আমার বলার মতো কিছু নেই। আপনি সকল ট্রাই করার পরে আপনি যদি ছেড়ে দেন আমি কোথায় যাব? না, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে তাকে কি দিয়ে, তাকে আপনি মুভি দেখিয়েছেন, তাকে ক্যান্ডেল লাইট ডিনারে গিয়েছেন, কিংবা ডিনারে গিয়েছেন, সবকিছু আপনি করেছেন। গুরু, কখনো কি দূরত্বটা তৈরি করা হয়েছে চলে গিয়ে? আরেকটি প্রশ্ন আমি করতে পারছি না গণমাধ্যমের কারণে, যেটা হয়তো করলে আমি অনেক কিছু বুঝতে পারতাম, যেটি গণমাধ্যমের কারণে মানে প্রকাশ্যে করা সম্ভব না। আপনার নাম্বারটা আমার কাছে আছে তো আমাদের কাছে। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলবো, যেটা হয়তো গণমাধ্যমে সবার সামনে বলা সম্ভব না। আমি খুবই প্লেসড হব, কারণ আমার এই সমাধানটাতে আমি সংসারটাকে ধরে না, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হয়তো আমি বলতে পারছি না, হয়তো আপনিও বুঝতে পারছেন, কিন্তু প্রকাশ্যে সবকিছু বলা সম্ভব না শালীনতা এবং ভদ্রতা রক্ষার ক্ষেত্রে। বাট আপনার নাম্বারটি আমার কাছে আছে, ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে যোগাযোগ করব। সেই ক্ষেত্রে তখন কথা আমাদের দুজনের মাঝখানে হবে, তখন হয়তো আমি ফ্রিলি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে পারবো, তো ওইটার উত্তর জানলে আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো হয়তো। তো আমার ফোনের অপেক্ষায় থাকবেন, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করব। আদারওয়াইজ আসলে আপনাকে আমি যেই বিষয়গুলো নিয়ে বলতাম প্রত্যেকটি বিষয় আপনি ইতিমধ্যে তার উপর প্রয়োগ করেছেন, এবং প্রয়োগ করে ফলাফলটা 0। এখন এই কারণে আমাকে আসলে অন্য আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আপু বললো না দূরত্বের কথা, যে আমি মনে করেছি 3 দিন 4 দিন যদি দূরে থাকি তাহলে হয়তো লাভ নেই, সেটাও করেছেন, সেটাও হয়নি। না, এটা তো হবে না, বরং দেখেছি উল্টোটা বেড়ে গেছে। হ্যাঁ, এই কারণে বলছি যে আমার আসলে অন্য একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে হবে, যেটি আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলবো, কারণ আপনার যে সমস্যা সেই বিষয়ে যতগুলো আলোচনা করা উচিত করেছে এবং সবই আপনি প্রয়োগ করেছেন, ফলাফল 0। আরেকটি বিষয় আছে যে বিষয়টি নিয়ে আমি পরে ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন মিথিলা, আমি আপনাকে কল করব। না, আপনি ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, ভালোবাসা বাংলাদেশ শুনতে থাকবেন, এবং পারলে আপনার স্বামীকে একবার শোনায় যদি তাতে কিছু হয়, মানে এটা একটা হতে পারে। কিন্তু আপনি মনে করেন সে বৃহস্পতিবারে বাসায় আসছে, জোর করে যে তুমি এখানটায় বসো, তুমি দয়া করে এই 3টা ঘন্টায় অনুষ্ঠানটা শোনো, যদি হয়, যদি বিশেষ কোনো পর্ব থাকে। সে ঘুম কাতুরে তো সেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, মানে ওইটাই হচ্ছে, যদি পারেন কখনো শোনাতে, তাহলে হয়তো সে শুনে যদি বুঝতে পারে, হয়তো কিছু বুঝবে যে মিথিলা আসলে আমাকে কি শোনাতে চাইছে। হ্যাঁ, মিথিলা আসলে কি শোনাতে চাইছে আমাকে দিয়ে, ওইটা হয়তো সে বুঝতে পারবে। তারপরে আমি আপনার সাথে বললাম যে ব্যক্তিগত আলোচনা করব। ঠিক আছে মিথিলা, ভালো থাকবেন। ওকে, শুভরাত্রি। হ্যাঁ, বিশাল সমস্যা, কিন্তু বিশাল সমস্যা। তুমি দেখো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আমি তোমাকে বললাম না, এটা ভাইরাস। হেসে হেসে নিচ্ছেন কারণ উনি অনেকটা লম্বা সময় এটাতে অভ্যস্ত হয়ে গেছেন। হেসে নিচ্ছেন কারণ উনি অনেক কষ্টে আছেন, যে কারণে ওনার কষ্টটাকে উনি সবার সামনে তুলে ধরতে চাইছেন না, এবং সবচেয়ে বড় কথা উনি নিজেকেই নিজে বোঝাতে চাইছেন না যে আমি কষ্টে আছি। এই কারণে উনি হাসি দিয়ে ওনার কষ্টটাকে ঢেকে রাখতে চাইছেন। উনি প্রচন্ড একা। এই কারণে দেখো, স্বাভাবিক বিষয়,
জীবন সঙ্গীর কাছে মান অভিমান দূরত্ব সবারই থাকে, কিন্তু জীবন সঙ্গী যদি এত ব্যস্ত হয়ে পড়ে যে কথা বলার মতো কোনো সময় নেই, কিংবা সময় থাকলেও সে বোবা, সে কথা বলে না, তাকে খোঁচালে সে কথা বলে, আসলে মানুষটার সাথে তুমি কি করবা? তুমি খেতে গেছো, সে বলছে খাও, আমিও খাচ্ছি। একটা সম্পর্ক তো একটা টু ওয়ে কমিউনিকেশন, টোটালি একটা রোবট হয়ে গেছে। এখন রোবটের সাথে আমি কি করে ভালোবাসি? রোবট তো 24 ঘন্টা কাজ করছে, কিন্তু তার ভিতরে কোনো আবেগ নেই, অনুভূতি নেই। আমি আসলে আমার আপুকে নিয়ে চিন্তা হচ্ছে যে মিথিলা যিনি ফোন কথা বলল, যার সাথে কথা হলো, উনি না এটাতে আরো ডিপ্রেস হয়ে যান। আমি সে কারণে তো বলছি যে আমি নিজেই কিন্তু ভয়, এবং আর কতদিন কোপ আপ করবেন। মিথিলা বলছে যে আপনি গুরু ভয় পেলে আমি নিজে, কারণ আমি এই সম্পর্কগুলো কিন্তু এটা দেখেছি, সমস্যা, এটা খুব গুরুতর সমস্যা। আমি মিথিলা আপনার সাথে কথা বলবো, আমি চেষ্টা করব, দেখা যাক কি হয়। আমার আরেকটি বিষয় জানার দরকার আছে। আচ্ছা, আমরা এখন কিছু কমেন্টস পড়ি। আমরা কমেন্টস পড়ি, প্রচুর কমেন্টসও আছে। লিখেছেন আমাদেরকে রাকিব, গুরু আমি একটা মেয়েকে লাভ করি, বাট তার বয়ফ্রেন্ড আছে, এখন আমি কি করব? আপনি যাকে ভালোবাসেন সে আরেকজনকে ভালোবাসে, বিষয়টি সিম্পল। সে আপনার না, সে আপনার না, সে অন্য কারো। কারণ তার যদি বয়ফ্রেন্ড আছে, তার মানে তাদের দুজনের ভেতরে টু ওয়ে কমিউনিকেশন আছে। আপনার সাথে সিঙ্গেল ওয়ে কমিউনিকেশন, এক পক্ষ ভালোবাসা, সেটি আপনার নিজস্ব ভালোবাসা। আপনি ভালোবেসে যদি এমন হয়, থাকে না যে আপনি ভালোবেসছেন, বেশি আপনি শান্তি পাচ্ছেন, হ্যাঁ আমি শান্তি পাচ্ছি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে পাই না পাই আমার তাতে কিচ্ছু যায় আসে না, ভেরি গুড। এটাও একটা অন্য ধরনের শক্তি, এটাও একটা অন্য ধরনের পাওয়ার। কিন্তু আপনি যদি মনে করে থাকেন না সে অন্য কারোর, আমি এটা মেনে নিতে পারছি না, তাহলে আমার মনে হয় যে এখানে আপনারই ক্ষতি হবে, কারণ সে তো অলরেডি অন্য কারোর। সেটাই। চঞ্চল লিখেছেন আমাদেরকে, হাই আই এম চঞ্চল, আই এম লিসনিং ফ্রম রাজশাহী। মোহাম্মদ আকরাম হোসেন আছেন নরসিংদীর পলাশ সরকারচর গ্রাম থেকে, উনি আমাদেরকে এই মুহূর্তে শুনছেন আর খুব মিস করছেন রিয়াকে। তৌহিদ হাসান মুরসালিন লিখেছেন, তিনি গানের রিকোয়েস্ট করেছেন, আচ্ছা হিন্দি গানের রিকোয়েস্ট। আমরা আসলে অনুষ্ঠানে বাংলাদেশ মানে ভালোবাসার বাংলাদেশে আজ অবধি আমার মনে পড়ে না, আমি যেদিন থেকে আছি, অতীতের কথা আমি জানি না, আজ অবধি প্রায় আমার 1 বছর হতে চলছে অনুষ্ঠানটির সাথে আমি যুক্ত। 1 বছরে অনুষ্ঠান চলাকালীন সময়ে, মানে 11টা থেকে 2টা পর্যন্ত কি 12টা পর্যন্ত, যতক্ষণ আমি থাকি ততক্ষণ পর্যন্ত কখনো কোনো হিন্দি গান বাজেনি। আর যদি কখনো ভুল করে কেউ বাজিয়ে থাকে তাহলে সেটা হয়তো ভুলই ছিল, কিন্তু আমার জানা মতে আমরা জ্ঞানসম্মত অবস্থায় কখনো বাজাইনি। জাকির জয়সাদ লিখেছেন, মিথিলাপুর হাজবেন্ডের নিশ্চয়ই রিলেশনে আছেন। আচ্ছা, অনেক ধরনের কমেন্ট আসবে, আসতেই পারে। আমি এখানে বলেছি, কিন্তু একটা কিন্তু আছে, যে কিন্তুটা আদৌ আমরা জানি কি, মানে উনি জানেন কিনা। মোহাম্মদ মানিক লিখেছেন, মিথিলাপু আপনার হাজবেন্ডকে রাতে নিয়ে দুজনে একসাথে বসে রোমান্টিক কোনো নাটক মুভি দেখবেন, তাহলে হয়তো ভিতরে কিছুটা ওনার চেঞ্জ আসতে পারে। মানে ক্যান্ডেল লাইট ডিনারে যদি ট্রাই করে থাকে তাহলে এটা অবশ্যই ট্রাই করেছেন। হ্যাঁ, মোহাম্মদ রাসেল আছেন সাথে, গুরু পূর্ণতা আপু আজ গার্লফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া হয়েছে, মনটা খুব খারাপ, গান ডেডিকেট করেছেন একটা। ওকে, ইরফান আলম লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার আপনাকে ফোন দেয়া বা রিসিভ করতে পারবো না। আচ্ছা, ফোন বা দেয়া বা কথা বলা ওনার পক্ষে এখন সম্ভব না, তবে তিনি জানতে চাচ্ছেন যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এখনো বাসি, প্রায় 2.5 বছর আমি ওর পিছনে ঘুরেছি, কিন্তু আমার একটা ভুল হয়েছে যে আমি ওকে ফলো করতাম, যা ওর ভালো লাগে না, আমি সেটা বুঝতে পারিনি, তাই হয়তো সে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে না, সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে। আসলে আমি শিওর জানি না যে আমাকে কেন ভালোবাসে না, আমি ওকে ফলো করতাম বা জ্বালাতাম বলে, নাকি অন্য কোনো কারণে, কিন্তু আমি ওকে এখনো ভালোবাসি, কি করব? আচ্ছা, বিষয়টি হচ্ছে আপনি যেহেতু জানেন না যে সে কেন আপনাকে ব্লক করেছে কিংবা সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে, তাই সেই বিষয়ে আমিও আপনাকে কোনো মতামত দিতে পারছি না। জানলে হয়তো আমি বলতে পারতাম, কিন্তু আপনি যেহেতু তাকে ভালোবাসেন, আমি একটু আগে আরেকজন বন্ধুকে কিন্তু বলেছি, দেখুন ভালোবাসাটা খুব স্বতন্ত্র এবং ভালোবাসাটা যার যার, অনুভূতিটা যার যার। আপনি যদি মনে করে থাকেন যে আপনি কারণ জানছেন না, তারপর তাকে ভালোবেসে ভালো থাকছেন, ভালোবেসে যান। আমি একটা কথা কিন্তু প্রায় বলি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ভালোবাসাটা বাজারের পণ্য না যে আপনি চাইলেই আপনাকে দিতে বাধ্য থাকবে। ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েই ভালোবাসা জয় করতে হবে। যদি সেটা করতে 2 বছর লাগে, কারো 10 বছর লাগে, কারো সারা জন্ম লাগে, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। কে কতদিন ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু ভালোবাসা জোর করে হয় না। জোর করে অন্য কিছু অর্জন করা যায়, ভালোবাসা অর্জন করা যায় না। সেটাই। হিয়া লিখেছেন আমাদেরকে, কমেন্টটি প্লিজ পড়বেন। চিটাগাং থেকে মুমিন সাথে আছি, সবচেয়ে কষ্টকর এবং যন্ত্রণাদায়ক হচ্ছে কমেন্ট না পড়া। আচ্ছা, এটা আমরা মানি,
এটা আমরা মানি, কারণ আপনারা যারা আমাদেরকে কমেন্টস করেন ডেফিনেটলি আপনাদের মূল্যবান সময় থেকে একটা অংশ দিয়েই কিন্তু আপনারা করেন। কিন্তু আবার এটাও সত্য যে একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের ভিতর আমাদের অনেক কিছু করতে হয়। আমাদের আপনাদের সাথে টেলিফোনে কথা বলতে হয়, আমাদের বিশেষ অতিথির সাথে কথা বলতে হয়, মানে যারা ভালোবাসার মহাকাব্য বলতে আসেন, আমাদের SMS পড়তে হয়, আমাদের আগামী পর্বে আসবেন সেই রীতিনীতিগুলো বলতে হয়, আবার সেই সাথে আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলো থাকে সেগুলো মেনটেন করতে হয়। আসলে পুরো 3টি ঘন্টা আমাদের প্রচুর কাজ করতে হয় এবং তার ভেতরে আমাদের ভালোবাসার বিন্দুমাত্র কোনো কমতি থাকে না যে আপনাদের কমেন্টসগুলো পড়ার। কিন্তু সময়ের কারণে এবং এই আনুষঙ্গিক বিষয়গুলোকে মেইনটেইন করতে যে সবার কমেন্টস আমরা পড়তে পারি না, কিংবা সবার অনুরোধ আমরা রাখতেও পারি না। তার কারণে আমরা প্রতি পর্বেই ক্ষমাপ্রার্থী, আজকেও আমরা ক্ষমাপ্রার্থী। মোহাম্মদ আরিফ রাইফ লিখেছেন, আমি মালয়েশিয়া থেকে, আমরা প্রবাসীরা কত কি থেকে জীবনে বঞ্চিত হই। আসলে অনেক কিছু থেকে, অনেক পরিবারের উৎসব, আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছু থেকে। এমনও হয় যে ঈদের দিন যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, বিশেষ করে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, যারা শ্রমিক ভাই বোন যারা আমাদের আছেন, ঈদের দিনে তারা তাদের আপন মানুষকে, রক্তের মানুষকে কাছে পায় না। দেখা যাচ্ছে যে বাড়িতে ঈদ হচ্ছে, দেশে ঈদ হচ্ছে, ওই মুহূর্তে তারা কাজ করছে। হয়তো বাড়িতে পোলাও মাংস খাওয়া হচ্ছে, তারা হয়তো নর্মাল ডাল ভাত খাচ্ছে, এরকম। তো আসলে এই কষ্টটা অনেক কষ্ট, এবং সেই কষ্টের টাকা তারা আমাদের দেশে পাঠায়, তাদের পরিবারকে পাঠায়, যেটা দিয়ে হয়তো আমাদের সমৃদ্ধি হয়। সেটাই। এবং অনেকের আত্মীয় যারা মারা যান, কাছের কেউ, তাদেরকেও এই কষ্টটা আসলে এটা খুবই ভয়ঙ্কর একটা। আমাদের দেশের বাইরে যারা থাকেন, যারা আমাদের বাংলাদেশের জন্য হয়ে কাজ করছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই, মন থেকে স্যালুট জানাই। আমাদের যত ভাই বোনেরা বাইরে আছেন যারা দেশের জন্য কাজ করছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। মহিউদ্দিন আহমেদ আছেন সাথে, লিখেছেন আমাদেরকে মারুফ তাহসান নূর। অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি। গুরু, আমরা কি এখন একটা গানে যাব? আমরা একটা গানে যেতে পারি, গান থেকে ফিরে এসে আমরা আবারও কথা বলবো। এবং আপনি যদি চান যে স্টুডিও থেকে আপনি আপনার ভালোবাসার কথা গুরুর সাথে শেয়ার করতে চান, কোনো প্রবলেমের কথা শেয়ার করতে চান, তাহলে যা করতে হবে, শুরুতে আপনার নাম লিখতে হবে, এরপর কোথায় আছেন, মোবাইল নাম্বার পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। এবং যদি আপনি চান আগামী পর্বে, অর্থাৎ বছরের শেষ ভালোবাসার বাংলাদেশে, 2018 সালের শেষ ভালোবাসার বাংলাদেশের পর্বে বসে আপনি আপনার ভালোবাসার মহাকাব্য বলতে চান, তাহলে লিখুন OG স্পেস, যদি ভালো থাকেন তাহলে হ্যাপি, আর যদি কষ্টে থাকেন তাহলে স্যাড, লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। অবশ্যই আপনার মোবাইল নাম্বার তো লিখতে হবে, কারণ মোবাইল নাম্বার যদি না লেখেন, কোথায় আছেন সেটা যদি না লেখেন, তাহলে গুরু কল দেবে কাকে? তো অবশ্যই মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। আমি জানি আমাদের সকল বন্ধুরা নিয়ম নীতি জানেন, তারপর অনুষ্ঠানের স্বার্থে আমাদের বলতে হয়। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি এক গাদা ভালোবাসা নিয়ে। বাংলাদেশ ওয়েলকাম ব্যাক। কয়টা বাজে? 1:42। শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এ। আজকে চলছে অনুরোধের এক বিশাল আয়োজন, তাই না গুরু? শুধু অনুরোধ না, অনুরোধ শব্দটা না, আসলে সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে উৎসর্গ করা, এবং সেই সাথে হচ্ছে যে ওপারে থেকে কি করে ভালোবাসার কথা বলা যায়। কারণ সাধারণত যারা আমাদের স্টুডিওতে আসে, একজন করেই তো আমরা আনি, মাঝে মাঝে বৈচিত্র্যতার জন্য আমরা 2-3 জনকে আমন্ত্রণ জানাই। কিন্তু ফোনের মাধ্যমে যে সুবিধাটা হয়, পূর্ণতা, সেটা হচ্ছে যে বাসায় বসেই, সেটা বৃষ্টি হোক কিংবা শীত হোক কিংবা গরম হোক, মোবাইলটা যদি চার্জ থাকে, বাসাতে বসেই কিন্তু একটা সুযোগ পাওয়া যায় তার ভালোবাসার কথাটাকে শেয়ার করা। তো এই সুযোগটা আসলে সবসময় হয়ে ওঠে না, কারণ ভালোবাসার বাংলাদেশের মূল আয়োজন হলো স্টুডিওতে বসে ভালোবাসার মহাকাব্য উন্মোচন করা। সেটা আমরা করে থাকি, কিন্তু মাঝে মাঝে ওই যে বলে না যে অলংকার, প্রোগ্রামের অলংকার স্বরূপ আমরা বিভিন্ন বৈচিত্র্য আনার চেষ্টা করি। আজ তার এনেছি যে আমরা ভালোবাসার মানুষকে উৎসর্গ করে যে গানগুলো বন্ধুরা শোনাতে চান, সেই গানগুলো আমরা চেষ্টা করছি। অনেকগুলো গান ইতিমধ্যে প্রচার হয়ে গেছে, শুনিয়েছি আমরা, ভবিষ্যতে আরো শোনাতে যাব যে কতক্ষণ সময় আমরা আছি। এবং সেই সাথে টেলিফোনে আমরা কথা বলছি। ঠিক এখন একজনের সাথে আমরা কি টেলিফোনে কথা বলবো? আমরা চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করবার। আচ্ছা, যেটা বলি, অনেককে কল দেয়া হচ্ছে, নাম্বার পাওয়া যাচ্ছে না, তার ফোনটি ধরছে না কিংবা বন্ধ পাওয়া যাচ্ছে। তো বন্ধুদের বলে রাখি, যদি আপনি মানে সত্যিকার অর্থেই চান যে স্টুডিও থেকে আপনার সাথে কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই মোবাইলটি আপনার কাছে রাখতে হবে এবং সচল রাখতে হবে। কাছে রাখলেন কিন্তু মোবাইল বন্ধ করে রাখলেন, তাহলে তো লাভ নেই। তো মোবাইলটি সচল করে আপনার কাছে রাখুন, কারণ আমরা কল দিচ্ছি, অনেকে বলছে দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না, অথবা কেউ ফোন ধরছে না, রিং বাজছে। আমরা কিছু কমেন্টস পড়ি। আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কার সাথে কথা বলছি?
আপনি এখন রায়হানের সাথে কথা বলছেন। আমার নাম রায়হান। ওকে রায়হান কোথায় আছেন আপনি এই মুহূর্তে? আমি রাজশাহী থেকে বলছি গুরু। রাজশাহী থেকে আছেন। কেমন ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে? প্রচুর। আমাদের ঢাকাতেই তো খবর হয়ে যাচ্ছে যে মানে সাধারণত যেটা দেখা যেত বিগত 3-4 বছরের ইতিহাসে, যে ঢাকাতে আসলে জানুয়ারি মাসে 2-4 দিন মানে ঠান্ডা আমরা বুঝতাম, কিন্তু আজকে যেটা হয়েছে বিগত 3 দিন ধরে আমরা মোটামুটি বেশ হাড় কাঁপানো শীত আমরা এই ইট কাঠের দেয়ালেই পাচ্ছি। উত্তরবঙ্গ তো অনেক প্রকৃতি, তো অনেক গাছপালা আছে, সেখানে শীতের মানে তাপমাত্রাটা আরো তো ভয়ঙ্কর। জি গুরু। যাক, আপনারা সবাই সাবধানে থাকবেন, এবং যারা শুনছেন এই মুহূর্তে কিন্তু আসলে সবার সাবধানতাটা খুব জরুরি। যে যেখান থেকে আছেন সবাই মানে সাবধানে থাকবেন এবং আরেকজন শীতার্থকে সাহায্য করার প্রচেষ্টায় থাকবেন। এখন আমরা আসল কথা বলুন। গুরু, সত্যি বলতে আমার জিএফ একটু আগে আমাকে বারবার বলছিল আসলে মনে হয় আমাদের কপাল খারাপ, এই কারণে তুমি মনে হয় গুরুর সাথে কন্ট্যাক্ট করতে পারছো না। আচ্ছা। হ্যাঁ, সেও কিন্তু শুনছে আমার সাথে, ইভেন তার সাথেও আমি মেসেজিং করছি, ইভেন এখনো সে কিন্তু শুনছে অলরেডি। ঠিক আছে, তার নামটি? গুরু নামটা না বলতে। আচ্ছা ঠিক আছে ওকে নো প্রবলেম। আচ্ছা গুরু, আমার সমস্যাটা হচ্ছে বেসিক্যালি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বিবিএ নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ 3rd ইয়ারে পড়ছি। ঠিক আছে। আচ্ছা। আমার জিএফটা হচ্ছে আমার বন্ধুর বোন। ঠিক আছে। আচ্ছা। আমি রিলেশনশিপের আমাদের প্রায় 2 বছর হয়ে আসতেছে। বন্ধুর কি আপন বোন? হ্যাঁ, আপন বোন গুরু। আচ্ছা। ছোট বোন। আচ্ছা। তো তার সাথে আমার রিলেশনশিপ হয় একটা প্রসেসে, আমি তাকে এক সময় পড়াইতাম। ঠিক আছে। তো শিক্ষক যখন প্রেমিক গুরু, আমি আসলে জিনিসটাকে অনেক নরমাল করতে চেয়েছিলাম, তার ফ্যামিলিকে বোঝাইতে চেয়েছিলাম যে আমি আপনাদের মেয়েকে সুখে রাখবো। ঠিক আছে। হচ্ছে আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমাদের জীবনটা আমরা আমাদের মতো করে এভাবে সাজাবো, কিন্তু গুরু তার ফ্যামিলিকে আমি কোনোভাবে কনভিন্স করতে পারি না। প্রবলেমটা কি? তার ফ্যামিলি কি বলে? তার ফ্যামিলির কথা হচ্ছে আমি পড়ালেখা করছি, ইভেন আমার তারা হচ্ছে একটু গ্রামীণ টাইপের লোকজন, তারা মেয়েকে পারছে না, এখনই বিয়ে দিয়ে দিচ্ছে। ইভেন তার লিগ্যাল এজ 18 পৌঁছে নাই গুরু, তারপরেও তারা এরকম তার মেয়েটাকে জোর জবরদস্তি করছে। ইভেন রিসেন্টলি মেয়েকে তাবিজ করার চেষ্টা করতেছে, যেটা আমি বিশ্বাস করি না, তারপরেও তারা করতেছে। হ্যাঁ, তো আমাদের দুইজনের কথা হচ্ছে যে গুরু কি এমন করা যেতে পারে? আপনার বন্ধু জানে? বন্ধুর বক্তব্য কি? গুরু, আমি রিলেশনশিপ করার সময় আমার বন্ধুকে আমি এটা চেয়েছিলাম যে ও যেন অন্য কারো মাধ্যমে জেনে কষ্টটা না পায়। ঠিক আছে। আমি নিজেই তাকে এই ব্যাপারটা খুলে বলেছিলাম। তখন সে তার অভিমতটা কেমন ছিল? তার রিঅ্যাক্টটা এরকম ছিল যে আমার ফ্যামিলি এটা কখনোই মানবে না। ঠিক আছে। সে তার ফ্যামিলি সে আপনার বন্ধু গুরু, তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, সেও মানছে না ইভেন। আচ্ছা। কত বছর সম্পর্ক আপনাদের? আমাদের সম্পর্কটা গুরু এই অক্টোবরে 2 বছর পার হয়ে এখন আমরা 3 বছরের দিকে যাচ্ছে। আর আমি এবার 4th ইয়ারে উঠবো। আর হচ্ছে গুরু, আমার খুবই স্বপ্ন ওকে নিয়ে, আমি বিবিএ কমপ্লিট করে ওকে নিয়ে অনেক কিছু করতে চাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে স্বপ্ন আমরা সবাই দেখি, স্বপ্ন না দেখলে তো আসলে মানুষ সামনে এগোতে পারে না। স্বপ্নই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। কেউ সফলতা অর্জন করে, কেউ বিফল হয়, কিন্তু স্বপ্নটা আসলে অনেক বড় একটা বিষয়। এখন স্বপ্নের সাথে কিন্তু বাস্তবতা অনেক বড় একটা বিষয়। আমি আপনারা যদি আমার অনুষ্ঠান শুনে থাকেন সবসময়, তাহলে একটা জিনিস জানবেন যে আমি প্রচন্ড বাস্তববাদী। আমি খুব বাস্তব নিয়ে কথা বলতে পছন্দ করি। স্বপ্ন আমিও দেখি, আমারও প্রচুর স্বপ্ন আছে, কিন্তু সকল স্বপ্নের পাশাপাশি আমার কাছে আবার বাস্তবতাটা অনেক বড় একটা বিষয়। এখন বিষয় হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন, আপনি নিজেই বলছেন যে তারা একটু ওকালের, সাধারণত আধুনিক চিন্তা ভাবনা না, তারা এখনই মেয়েকে বিয়ে দিতে চাইছে, এবং সেক্ষেত্রে আপনার বন্ধু আবার আপনার বিপক্ষে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো আরো 4 বছর পরে বিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়েটার এখন যে বর্তমান সিচুয়েশন, এবং যেহেতু আপনার সাথে সম্পর্কটা জেনে গেছে, সো খুব দ্রুত চাইবে মেয়েকে বিয়ে দিতে। এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি আপনার পরিবারের সাথে কতটা ফ্রি, আপনার বাবা মার সাথে আপনার মেলামেশাটা কেমন? আমি আমার ফ্যামিলিকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলেছি। আমার ফ্যামিলি অনেকটাই কনভিন্স। আচ্ছা, এখন অনেকটা কনভিন্স হবে না, আমি যেটা বলি এখন ঠিকভাবে শোনেন। বিষয়টা হচ্ছে আপনিও ছাত্র এখন, আপনার পরিবার পুরোপুরি কনভিন্স হওয়াটাও কিন্তু আসলে স্বাভাবিক বিষয় না। তারাও কিন্তু অনেক প্রশ্ন করবে। এক কথায় আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনার বাবা মাকে বোঝাতে হবে যে আমি ডেফিনেটলি এখন বিয়ে করতে চাইছি না, আমারও একটা সময় আছে, মেয়েটারও একটা সময় পড়ে আছে। তো যেহেতু আমি ওকে ভালোবাসি, তো ওর সাথে বিয়ে না হলে আমার জন্য এটা একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে, এবং আমি অনেক কিছু সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবো না।
আপনারা যে মেয়ের বাবা মায়ের সাথে কথা বলেন যে আমি ভালোবেসছি এবং পারিবারিকভাবে একটা আলোচনায় আসা যায় কিনা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজটা আসলে আপনি করতে চাইছেন বা আপনার ভালোবাসার মানুষের বাবা মা মানছে না, কিন্তু আপনার বাবা মা যখন যাবে, যখন মুরব্বি কথা বলবে, তখন কিন্তু একটা আস্থার জায়গা হয়। সেই ক্ষেত্রে কিন্তু মেয়ের বাবা মা ভাবতে পারে যে আচ্ছা ছেলেটা যদি ফালতু হতো তাহলে সে তাকেই মানে বাবা মাকে পাঠাতো না, বন্ধু বান্ধব পাঠাতো। যেহেতু বাবা মাকে পাঠিয়েছে, এই ক্ষেত্রে বাবা মা অভিভাবকরা বসেও কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যে ভাইজান আপনার মেয়েকে তো আমার ছেলে পছন্দ করে ফেলেছে, তো সেই ক্ষেত্রে আমরা তো একটা সম্পর্কে আসতে পারি, তাহলে মেয়ে পড়াশোনা করুক, আমার ছেলেও পড়াশোনা করুক, 4-5 বছর পর আমরা কি 3 বছর পর কিংবা এখন যদি কিছু করে রাখা যায় করে রাখলাম, বাকিটা আমরা আনুষ্ঠানিকতা পড়াবো। মানে এই যে একটা মুরব্বিরা আলোচনা করলে একটা আস্থার জায়গা আছে। আদারওয়াইজ আমি আরেকটা কথা বলতে চাই, এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি এর আগে হচ্ছে ওদের সাথে মানে আমার ফ্যামিলির সাথে কখনো ওদের কন্টাক্ট হয়নি, কিন্তু ওর মা আমাকে বেশ কয়েকবার ফোন দিয়ে আমাকে ধমকি দিয়েছে যে তুমি ফার্দার আমাদের বাড়ির দিকে আগাবা না, বা ফার্দার তোমার বাড়ি থেকে আমার বাড়িতে কোনো খবর আসবে না, তোমাকে পুলিশে দিব, ঠিক আছে। ইভেন মানে যখন রিলেশনের ব্যাপারটা জানতে পেরেছে, ঠিক আছে, মানে তো মানে আমার গার্লফ্রেন্ড যে তাকে প্রচন্ড মারধর ইত্যাদি করেছিল একটা সময়, যদিও এখন কিছুটা থেমে আছে। এখন গুরু আমরা একটা প্রসেসে আছি, সেটা হচ্ছে আমার বিবিএ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি যদি তার ফ্যামিলিকে মানে কিছু বলি, ঠিক আছে, তাহলে মানে তারা ব্যাপারটা ভিন্নভাবে দেখবে। আমি এখন আর আমি এখন চাচ্ছি যে আমাদের বিবিএটা কোনো মতে এদিক দিয়ে কমপ্লিট হোক, আর তাকে আমি বলছি তুমি বিয়েটা আটকাও, যেভাবে পারো ঠেকাও, ঠিক আছে, ইন্টার পর্যন্ত একটু দেখো, আমার ততদিনে বিবিএ হয়ে গেলে। একটা বড় বিষয় কিন্তু আছে আইনগতভাবে, যে মেয়ে যদি খুব বেশি মানে বুদ্ধিমতী হয়ে থাকে, তার কাছে কিন্তু খুব সহজ একটা বিষয় আছে, তার বয়স 18 না হলে কিন্তু বাবা মা তাকে বিয়ে দিতে পারে না আইনত, এবং এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো আপনি তাকে বলেন যে তুমি এই ভয়টা তোমার বাবা মাকে দেখাও যে আমার বয়স 18 নয়, তোমরা আমাকে কেন বিয়ে দিবা। কিন্তু তারপরও গুরু একটা জিনিস কি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অহরহ এই জিনিসটা প্রচুর হচ্ছে, কিন্তু যেহেতু আপনাকে এখন সমাধান খুঁজে বের করতে হবে, তো কিছু না কিছু বিষয়কে অবলম্বন করে আপনাকে সামনে এগোতে হবে, তাই না? কারণ আমি এটা তো বলতে পারি না যে চলেন আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাতে কিন্তু বিপদ বাড়া ছাড়া কমবে না। জীবন তো আসলে এখানে না, জীবন প্রচুর পড়ে আছে আপনাদের। জি গুরু, আমরা এখনো একটা স্টেজে পৌঁছাই না, সেটাই খুবই স্বাভাবিক। এখন কোন উল্টাপাল্টা ডিসিশন নিয়ে যাবে না। আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেন যে তুমি যেভাবে পারো, কিভাবে পারবা আমি জানি না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো যেভাবে পারো তুমি বিয়েটা ঠেকাও। তাতে যদি তোমার বাবা মার কাছে এমন ভাবেও মানে প্রমাণ করতে হয় যে তোমার সাথে আমার কোনো মুখ দেখা দেখি নেই, সেটাও করেন। অভিনয় করতে হলে অভিনয় করেন, আমরা এটাই করছি। অভিনয় করেন, সামনাসামনি দেখা হলেও জানি উল্টা মানে তাকে বলে দেন যে তুমি পারলে আমার নামে বদনাম করো, যে না আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, ওরকম ফালতু ছেলেকে আমি পছন্দ করি না। তারপরে কি হবে, এই সুযোগে আপনি লেখাপড়াটা শেষ করেন। শেষ করলে আপনি যখন একটা জায়গায় যাবেন, মোটামুটি যখন লেখাপড়া শেষ করে একটা কোনো কিছু হবে, তখন বাবা মায়ের একটা আস্থার জায়গা হতে পারে যে না ঠিক আছে ছেলেটা তো লেখাপড়া শেষ করেছে, পরিবারকে নিয়ে আসছে, কিছু হলেও হতে পারে। এই পন্থাগুলো অবলম্বন করুন, আমার মনে একটা ভালো কিছু সুযোগ থাকতে পারে। ধৈর্য ধরুন। আরেকটা রিকোয়েস্ট, খুব দ্রুত মানে আমাদের বলুন। আমার একটা রিকোয়েস্ট, আমি ওকে আজকে একটা গান শোনাতে চাই, সেটা হচ্ছে হাবিবের মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। মানে গেয়ে শোনাতে চান? না গুরু, মানে আপনি আমার হয়ে মানে এই গানটা একটু বাজে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো যে আপনার অনুভূতির মানে ভালোবাসার মানুষকে উৎসর্গ করে যে গানটি শোনাতে চান সেই গানটি আমরা। আচ্ছা থ্যাংক ইউ গুরু। আপনি তার মনের ভিতর একবারই ঘুরে আসতে চান, আর যেতে চান? আর যাবে না। না না গুরু, একবার না, 1000 বার যেতে চাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আর সাবধানে থাকবেন। যে বললাম যে প্রচুর শীত পড়েছে, তো অন্য সবাইকেও সাবধানে করবেন। জি গুরু, কাঁপছি গুরু। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সাথে, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। কটা বাজে? 53 মিনিট। আমাদের দুটোর সময় বিদায় নিতে হবে, তো আমাদের অনুষ্ঠান কিন্তু শেষের পথে। আমার মনে হয় যে খুব চট জলদি যতগুলো পারা যায় SMS পড়ি, এবং বিদায়ের পরে যে গানগুলো বাজবে পরপর 3-4টা গান আমরা অনুরোধের গানগুলোই বাজিয়ে যাবো, এবং সেগুলো তুমি এখনই তৈরি করে রাখো, নামগুলো শেষে তুমি বলে যাবে। ঠিক আছে। অনেক কমেন্ট। প্রদীপ চন্দ্র
তিয়াস লিখেছেন, প্লিজ কমেন্টটা পড়ো আপু, ভীষণ সমস্যায় আছি আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি অনার্স 2য় বর্ষে লেখাপড়া করছি, কিন্তু মেয়েটা এই মুহূর্তে আমাকে বিয়ে করার জন্য বলছে, এখন আমি কি করতে পারি? এই মুহূর্তে বিয়ে করা যাবে না, অনার্স 2য় বর্ষে পড়ছে মানে অনেক বাচ্চা, আর মেয়েটি কিসে পড়ে সেটা বললে হয়তো উত্তরটা দিয়ে তার ভালো হতো, বাট এই মুহূর্তে বিয়ে করা যাবে না। কারণ ভাই মানে বিয়ে যে বললাম ছেলে খেলা না, যে বিয়ে করলাম কবুল করলাম অথবা 7 পাকে মানে ঘুরলাম, বিয়েটা জাস্ট কিছু মুহূর্ত না, বিয়েটা অনেক বড় কমিটমেন্ট, অনেক বড় প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বোঝার মতো আগে ক্ষমতা থাকতে হবে, তারপরে। নাইমা ফাতিমা মাহি লিখেছেন, আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে, অন্তর তোমাকে বললাম। মোহাম্মদ জিহান আছেন সাথে, গুরু আমি একজনকে লাভ করতাম, ও আমাকে লাভ করতো, কিন্তু ও হঠাৎ কিছু না বলে অন্যজনকে লাভ করা শুরু করলো, এখন আমার করণীয় কি? আচ্ছা, প্রথমত হচ্ছে যেহেতু সে আপনাকে ছেড়ে অন্যজনকে ভালোবেসেছে, এটা একটা হতে পারে অভ্যাসগত বিষয়, যে অভ্যাসটা হচ্ছে মানে বেশি দিন কাউকে ভালো না লাগা, আদৌ সেটা কিনা জানার চেষ্টা করুন। দ্বিতীয়ত যদি আপনার কোনো কারণে আপনাকে ছেড়ে চলে যায় সেটাকেও জানার চেষ্টা করুন। যদি আপনার কাছে মনে হয় যে কারণে আপনাকে রেখে চলে গেছে সেই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতি আছে, তাহলে কথা বলুন, তাহলে ছেড়ে দিন। যে আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য সময় নষ্ট করার মতো বান্দা আমি না, মানে এটা আমি একদম আপনার জায়গায় আমি থাকলে আমি আলোচনাই করতাম না, কারণ যে চলে গেছে তাকে চলে যেতে দাও, সেটাই। আর যে চলে গেছে তার চলে যাওয়াটা তো একটা অপমান, তো তারপরে তাকে কি করে আমি পিছন ফিরে ডাকি? আমার কথা হচ্ছে যে ছেলে কিংবা যেই মেয়ে কাউকে ছেড়ে চলে যেতে পারে, তো হতে পারে চলে গেছে, তাহলে আমার জীবনটা নষ্ট করবে কেন? আমার জীবন অনেক আসতে পারে, সেই সুযোগটা আপনি করে দিন এবং সেই সুযোগের জন্য নিজেকে সুন্দরভাবে তৈরি করুন, এটা আমার। পারভেজ আহমেদ সানি লিখেছেন, আমি আমার নানিকে নিয়ে শুনছি আজকে। নানি আসসালামু আলাইকুম। নানির জন্য একটা গান ডেডিকেট করতে বলেছেন। ওই যে একটা গান ছিল, নানি গো নানি, কি যেন একটা গান ছিল, আমারে কি লইয়া যাবে না। মোহাম্মদ মাহবুব আছেন, আমি বগুড়া থেকে মাহবুব, আমি আমার স্ত্রীর সাথে মিথিলা আপুর মতোই করছি, ভালোবাসা ছিল একটা, এর জন্যই কিনা তা বুঝতে পারছি না, কিন্তু একেও ভালোবাসি, খিজে হয় এর সাথে তাও বুঝি না, গল্পের শেষে এসে একটু শুনে যা বুঝলাম, মিথিলা আপুর সাথে আমার স্ত্রীর জীবনটা মিলে গেল, মিথিলা আপুর স্বামী আর আমি তো একদম একই হয়ে গেলাম। মানে উনি নিজেই বলছে যে উনি এরকম করেন। ওনার প্রবলেমটা কি? উনি কি মানে সমস্যাটা সম্পর্কে কিছু উনি লেখেননি, ওনার আগে একটা রিলেশন ছিল, কিন্তু ওনার এখন এই ধরনের কিছু নেই, তাও উনি এই ধরনেরই আচরণ করেন ওনার ওয়াইফের সাথে।